ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি আলোচনা করব জন স্টুয়ার্ট মিলের গণতন্ত্র সম্পর্কে ধারণা। জন স্টুয়ার্ট মিল একজন ব্রিটেনের চিন্তাবিদ, একজন বিখ্যাত দার্শনিক, একজন বিখ্যাত রাষ্ট্রতাত্ত্বিক এবং লেখক। জন স্টুয়ার্ট মিল রাজনৈতিক তত্ত্ব রচনার ক্ষেত্রে বিশেষ খ্যাতি অর্জন করেছেন। জন স্টুয়ার্ট মিল জন্মগ্রহণ করেন লন্ডনে। তার জন্ম 20 মে মাসের 20 তারিখে জন্ম 1806 সালে। আর জন স্টুয়ার্ট মিল মারা যান 1873 সালের 7 মে। দেখো, 1806 থেকে 1873 এই সময়ে সমাজ বিকাশের বিভিন্ন স্তরের মধ্যে পুঁজিবাদী যে সমাজ, সেই সমাজ ব্যবস্থা ইংল্যান্ডে প্রবর্তিত হয়েছে। আদিম সাম্যবাদী সমাজ, দাস সমাজ, সামন্ততান্ত্রিক সমাজ, পুঁজিবাদী বা ধনতান্ত্রিক সমাজ, যে সমাজে উদারনৈতিক গণতন্ত্র চলছে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু হয়েছে, সেই গণতন্ত্রের বিকাশে জন স্টুয়ার্ট মিলের অবদান নিয়ে আলোচনা করব। পুঁজিবাদী সমাজ ব্যবস্থা পুঁজি বিনিয়োগ করে শ্রমিক কারখানায় নিযুক্ত করে ব্যাপক পরিমাণ দ্রব্য উৎপাদন, সেই দ্রব্য বাজারে ব্যাপকভাবে সাপ্লাই করে বেশি পরিমাণ দ্রব্য ক্রেতাদের মধ্যে বিক্রি করে যে লাভ হয়, সেই লাভের টাকা পুনরায় মূলধন হিসাবে কারখানাতে ধনশালী শ্রেণী, কারখানার মালিক, শিল্পপতি তারা বিনিয়োগ করেছে। এইভাবে উৎপাদন বৃদ্ধি করেছে। আর তারই ভিত্তিতে উৎপাদনের উপকরণের মালিক একদিকে বুর্জোয়া শ্রেণী, শিল্পপতি শ্রেণী, আর অন্যদিকে উৎপাদনের সঙ্গে যুক্ত, কারখানায় নিযুক্ত, সরাসরি ভাবে উৎপাদন করে, কিন্তু তারা মূলধনের মালিক নয়, কারখানার মালিক নয়। এই উভয় যে শ্রেণী, ধনতন্ত্রে যে উভয় শ্রেণী, এটা হলো একদিকে বুর্জোয়া শ্রেণী আর একদিকে হলো প্রলেতারিয়া শ্রেণী। ঠিক তার বিকাশ ঘটছে ইংল্যান্ডে, এবং পুঁজিপতিরা ক্ষমতায় এসেছে ইংল্যান্ডের রাজনৈতিক ক্ষেত্রে 1688 সালে গৌরবময় বিপ্লবের মাধ্যমে। উদীয়মান ধনিক বণিক শ্রেণী তার আগে থেকেই ইংল্যান্ডের অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে আধিপত্য বিস্তারের জন্য রাজনৈতিক ব্যবস্থাতে সরকারে আসবার চেষ্টা করেছে, বা তাদের পছন্দ মতো জনপ্রতিনিধিরা সরকার গঠন করবে এমন শাসন ব্যবস্থা, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, সেটা কিন্তু আনবার তারা চেষ্টা করেছে। কিন্তু 1688-তে তারা সফল হয়েছে। পার্লামেন্টারি ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হয়েছে ইংল্যান্ডে প্রথম 1688 গৌরবময় বিপ্লবের মাধ্যমে। পুঁজিপতিরা ক্ষমতায় এসে গেছে 1688। আর জন স্টুয়ার্ট মিলের জন্ম কবে? 1806। মারা যাচ্ছেন কবে? 1873। তাহলে ইংল্যান্ডে পুঁজিবাদী অর্থনীতি অনেকটাই বিকশিত হয়েছে। পাশাপাশি মার্কস যে দেশে জন্মগ্রহণ করেন, মার্কসের জন্ম 1818 থেকে 1883। তাহলে মার্কস কিন্তু পুঁজিবাদের কথা বলেছেন, পুঁজিবাদের শ্রমিক শোষণের কথা বলেছেন, যে প্রকৃত গণতন্ত্র শ্রমজীবী মানুষ ক্ষমতায় গিয়ে তারা অর্থনৈতিক দাবি পূরণ করতে পারবে,
এমন একটা রাজনৈতিক কাঠামো, সমাজতান্ত্রিক কাঠামো, সেই কাঠামোকে জন স্টুয়ার্ট মিল মেনে নেননি। অর্থাৎ মার্ক্সবাদ অনুযায়ী যে সমাজতান্ত্রিক ব্যবস্থায় গণতন্ত্র, সেটাকে কিন্তু জন স্টুয়ার্ট মিল সমর্থন করেননি। তিনি সমর্থন করেছেন ইংল্যান্ডের পুঁজিবাদী অর্থনৈতিক প্রেক্ষাপটে ইংল্যান্ডে যে উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠা, সম্পদ মুষ্টিমেয় ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হওয়া, রাজনৈতিক ক্ষমতা সম্পদশালীদের হাতে চলে যাওয়া, পার্লামেন্টে যারা জনপ্রতিনিধি তারা জনগণের ভোটে নির্বাচিত, কিন্তু তারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত হয় দেশের শিল্পপতি ধনিক বণিক শ্রেণীর দ্বারা, বড় বড় ব্যবসায়ী শ্রেণীর দ্বারা। এমনই হচ্ছে গণতন্ত্র। এই গণতন্ত্র পার্লামেন্টারি গণতন্ত্র, রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট। জন স্টুয়ার্ট মিল এই রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্টকে সমর্থন করেছেন। আমরা আলোচনার মধ্যে দিয়ে পরিষ্কারভাবে বুঝতে পারবো। তাহলে জন স্টুয়ার্ট মিল ক্যাপিটালিজমকে সমর্থন করেন, জন স্টুয়ার্ট মিল ধনতন্ত্রকে সমর্থন করেন না। জন স্টুয়ার্ট মিল সামন্তবাদ, কৃষিভিত্তিক অর্থনীতি, সেটাকেও সমর্থন করেননি। যেমন অ্যাডাম স্মিথ কৃষিভিত্তিক অর্থনীতির পরিবর্তে অবাধ ব্যবসা বাণিজ্য নীতি, মূলধন বিনিয়োগ, কারখানায় শ্রমিক খাটিয়ে মূলধন বৃদ্ধি করা, ক্যাপিটালিজম, ব্যবসা বাণিজ্য দেশের অভ্যন্তরে পাশাপাশি দেশের বাইরেও ব্যবসা বাণিজ্য করে ওঠা, এটাকে বলা হয় অবাধ ব্যবসা বাণিজ্য অর্থনীতির ক্ষেত্রে। আর পলিটিক্যালি ক্ষেত্রে জন স্টুয়ার্ট মিল গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছেন, রাজনৈতিক গণতন্ত্র। যাই হোক, গণতন্ত্র ডিমস এবং ক্রেটস ল্যাটিন শব্দ। ডিমসের অর্থ হলো জনগণ, ক্রেটসের অর্থ হলো শাসন, জনগণের শাসন। আবার তোমরা জানো যে আব্রাহিম লিঙ্কন, প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি আব্রাহিম লিঙ্কন, তিনি বলেছিলেন যে গণতন্ত্র হলো এমন একটা সরকারি ব্যবস্থা বা এমন একটা সরকার, বাই দি পিপুল, অফ দি পিপুল, ফর দি পিপুল, জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের সরকার হলো গণতন্ত্র। তাহলে জনগণ গণতন্ত্রের মূল ক্ষমতার অধিকারী। কিন্তু এখানে যে অর্থনৈতিক যে গণতন্ত্র, সেটাকে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে না। তাই যেখানে অর্থ বৈষম্য থাকে সেখানে ডেমোক্রেসি মিনিংলেস হয়ে যায়। যেখানে প্রত্যেকটা মানুষ তাদের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের জন্য অর্থনৈতিক সুযোগ সুবিধা পাবে, রাজনৈতিক সুযোগ সুবিধা পাবে, সামাজিক সুযোগ সুবিধা পাবে, সেটাই হলো প্রকৃত গণতন্ত্র। জন স্টুয়ার্ট মিল সেই গণতন্ত্রকে ব্যাখ্যা করেননি। তিনি ব্যাখ্যা করেছেন পুঁজিবাদী অর্থনীতি এবং উদারনৈতিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পক্ষে। অনেকেই বলেছেন ব্যক্তিগত স্বাধীনতা, ব্যক্তিগত অধিকার, এর প্রেক্ষাপটে জন স্টুয়ার্ট মিল জনগণের শাসন অর্থাৎ ডেমোক্রেসিকে ব্যাখ্যা করেছেন। আমরা প্রথমেই জেনে নেব, আমরা আগে বলেছি জন স্টুয়ার্ট মিলের প্রফেশনটা আমরা জেনে নেব, ফিলোসফার, একজন দার্শনিক, বিখ্যাত দার্শনিক জন স্টুয়ার্ট মিল, ইংল্যান্ডের দার্শনিক। জন স্টুয়ার্ট মিল ইকোনমিস্ট, ইকোনমিস্ট মানে অর্থনীতিবিদ, অর্থের ব্যাপারে তিনি ব্যাখ্যা দিয়েছেন। অ্যাডাম স্মিথের দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থে যে অবাধ ব্যবসা বাণিজ্য নীতি, অবাধে উৎপাদক, উৎপাদনের উপকরণের মালিক, বুর্জোয়া শ্রেণী, শিল্পপতি, তারা মূলধন বিনিয়োগ করবে, এখানে বাধা দেওয়া যাবে না, বাধা দেওয়া যাবে না, রিজনেবল রেস্ট্রিকশন থাকবে। আর দ্রব্য উৎপাদন করে বাজারে অবাধে বিক্রি করবে এবং যে লাভের টাকা হবে, প্রফিট হবে, সেটা পুনরায় ইনভেস্ট করবে। এমন যে অর্থনীতি, এই অর্থনীতিকে জন স্টুয়ার্ট মিল সমর্থন করেছেন। অ্যাডাম স্মিথের অবাধ ব্যবসা বাণিজ্যের তত্ত্বকে, লাসে ফেয়ার থিওরি, এটাকে স্বীকার করেছেন অর্থনীতির ক্ষেত্রে ব্যক্তিগত স্বাধীনতা। আর জন স্টুয়ার্ট মিল সেখানে একজন অর্থনীতিবিদ বলছে এই কারণে এটাকে সাপোর্ট করেছেন, প্লাস মানুষের, প্রত্যেকটা মানুষের রাজনৈতিক স্বাধীনতা,
প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, স্বাধীনভাবে চলাফেরা করবার স্বাধীনতা, স্বাধীনভাবে চিন্তা করার স্বাধীনতা, স্বাধীনভাবে পেশা গ্রহণের স্বাধীনতা, এই স্বাধীনতাগুলির উপরে, এই সমস্ত অধিকারগুলির উপরে জন স্টুয়ার্ট মিল সমর্থন জানিয়েছেন এবং তিনি ব্যাখ্যা দিয়েছেন এই ব্যাপারে। তাই আমরা তাকে একদিকে ইকোনমিস্ট বলবো, আর একদিকে তিনি রাজনৈতিক তাত্ত্বিক, এই কথা আমরা বলবো। দেখো, তাহলে পলিটিক্যাল থিওরিস্ট, তাহলে জন স্টুয়ার্ট মিল দার্শনিক, অর্থনীতিবিদ, রাজনৈতিক তাত্ত্বিক, সিভিল সার্ভেন্ট। সিভিল সার্ভেন্ট মানে দেখো, ইংল্যান্ডের পুঁজিবাদকে যারা শ্রমজীবী মানুষ, কারখানার যারা কাজ করে, তারা অত্যন্ত দরিদ্র, তারা মজুরি পায় না ন্যায্য। তারা লাডাইট মুভমেন্ট করেছে, চার্টিস্ট মুভমেন্ট বলা হয় একে। নাট বোল্ট ভাঙার আন্দোলন তারা করেছে। শ্রমিকরা কেন করেছে? তাদেরকে 18 ঘন্টা 19 ঘন্টা ধরে কাজ করে নেওয়া হতো, আর মজুরি দেওয়া হতো খুব সামান্য। মালিকেরা সেইটুকুই মজুরি দিত, যেটুকু মজুরি না দিলে শ্রমিকরা খেয়ে পরে বেঁচে থাকতে পারবে না। সেই মিনিমাম মজুরি তারা মালিকদের স্বার্থে শ্রমিককে বাঁচিয়ে রেখেছে। কিন্তু অত্যন্ত কষ্টের, স্যাঁতসেঁতে জায়গায় বসবাস করা, তাদের মধ্যে এডুকেশন দেওয়ার ব্যবস্থা নেই ইত্যাদি। শ্রমিক শ্রেণী আন্দোলনের মধ্য দিয়ে তাদের শ্রেণী হিসাবে সংগঠিত করেছে, পরবর্তীকালে ট্রেড ইউনিয়ন গঠন করেছে। কিন্তু ল্যাডাইট মুভমেন্টের একটা প্রভাব ইংল্যান্ডে ছিল। যাই হোক, তো এখানে জন স্টুয়ার্ট মিল সেই শ্রমজীবীদের স্বার্থ কিছুটা যেন রক্ষিত হয় এবং পুঁজিবাদ একটা স্টেবল কন্ডিশন আসে, গণতন্ত্র যেন একটা স্টেবল কন্ডিশনে, গণতন্ত্রে একটা ক্রাইসিস দেখা দিয়েছে, সেই ক্রাইসিসটা যেন দূর করতে পারে। এই ক্ষেত্রে জন স্টুয়ার্ট মিলের অবদান আছে। আমরা দেখো, বিখ্যাত কি জন্য বিখ্যাত? জন স্টুয়ার্ট মিল অন লিবার্টি গ্রন্থ লিখেছেন। অন লিবার্টি গ্রন্থে মানুষের ব্যক্তিগত স্বাধীনতার কথা বলেছেন। তিনি বিখ্যাত এই কারণে যে ইউটিলিটারিয়ানিজম, উপযোগিতাবাদ সম্পর্কে লিখেছেন। উপযোগিতাবাদ আমরা পরে আলোচনা করব। কনসিডারেশন অন তোমার রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট, অর্থাৎ জনপ্রতিনিধির উপরে একটা বিবেচনা, জনপ্রতিনিধির উপরে আলোচনা, এই বই তিনি লিখেছেন। দি সাবজেকশন অফ ওমেন, এই সমস্ত বই লিখে তিনি বিখ্যাত হতে পেরেছেন। তাহলে জন স্টুয়ার্ট মিলকে আমরা যেমন ফিলোসফার বলছি, ইকোনমিস্ট বলছি, পলিটিক্যাল থট বলছি, পলিটিক্যাল থিঙ্কার বলছি, তাকে আমরা রাইটারও বলতে পারি, যেহেতু তিনি বিভিন্ন বই লিখেছেন। তাই আজকে অন লিবার্টির উপরে বেশি আলোচনা হবে। সেই জন্য আমরা এই কথা বলতে পারি, পলিটিক্যাল ইকোনমি, রাজনৈতিক অর্থনীতি। পলিটিক্যাল ইকোনমির কথা আমরা প্রাচীন গ্রিসের অ্যারিস্টটলের আলোচনাতেও দেখেছি যে তিনিও পলিটিক্যাল ইকোনমির কথা বলেছেন, রাজনৈতিক অর্থনীতি। অর্থাৎ রাজনীতির প্রেক্ষাপটে অর্থনীতি, আবার অর্থনীতি ছাড়া রাজনীতি হবে না। এটা হলো পলিটিক্যাল ইকোনমি। পলিটিক্যাল ইকোনমি গ্রন্থও কিন্তু একটা লিখেছেন স্টুয়ার্ট মিল। জন স্টুয়ার্ট মিল অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। পিতা জেমস মিল তাদের দ্বারা প্রভাবিত হয়েছেন। কিন্তু জন স্টুয়ার্ট মিলের একটা ব্যক্তিগত জীবনে তার 20 বছর বয়সে একটা ব্রেকডাউন হয়, একটু অ্যাবনর্মাল টাইপের তিনি হয়ে যান। তিনি শিক্ষা, বিভিন্ন বিষয় নিয়ে চর্চা করা, এসবগুলো তিনি বন্ধ করে দিয়েছিলেন। তো লাইফে তার একটা বড় সংকট, এই সংকটের এই অবস্থায় থাকে 25 বছর বয়স পর্যন্ত এই সংকটটা থাকে। তারপর 25 বছর বয়সে তার থেকে সিনিয়র একজন মহিলা, নারী, তিনি হলেন হ্যারিয়েট টেলর। হ্যারিয়েট টেলর হলো
একজন তার বান্ধবী বলতে পারো, কিন্তু সিনিয়র বান্ধবী। পরে তার সঙ্গে প্রণয় হয়, ভালোবাসা হয়। হ্যারিয়েট টেলর তাকে এই অ্যাবনর্মাল অবস্থা থেকে, শোনা যায় যে তিনি প্রথম জীবনে তার প্রেমিকা ছিল, গার্লফ্রেন্ড ছিল, সে বিট্রে করে, তার পরবর্তীকালে ব্রেকডাউন হয়ে যায়। যখনই বিট্রে করে তখনই হ্যারিয়েট 25 বছর বয়সে তার জীবনে আসে, এবং তিনি অনেকটাই সিনিয়র, জন স্টুয়ার্ট মিলের থেকে অনেকটা সিনিয়র। তিনি তাকে গাইড দিয়ে তার জীবনে একটা ভালো দিকগুলিকে তুলে ধরেন, এবং তখন থেকে জন স্টুয়ার্ট মিল, যে আমি বইগুলোর কথা বললাম, পরবর্তীকালে এই বইগুলো লিখেছে। উপযোগিতাবাদ সম্পর্কে, কনসিডারেশন অন রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট, দি সাবজেকশন অফ ওমেন, এই সমস্ত গ্রন্থগুলো তিনি লিখেছেন। পলিটিক্যাল ইকোনমি গ্রন্থ, এগুলো তিনি লিখেছেন। যাই হোক, পরবর্তীকালে তোমার হ্যারিয়েট টেলর তার সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন, তারা তার স্ত্রী হিসাবে তাকে সহযোগিতা করেন। আজকে আমরা এই যে জন স্টুয়ার্ট মিল যে লিবার্টির যে ধারণা তুলে ধরেছেন, স্বাধীনতা, এটা আমাদের ভিডিওর মূল কথা আর কি। তো জন স্টুয়ার্ট মিল আগেই বলেছে যে ডেমোক্রেসি আলোচনাতে তিনি কার দ্বারা প্রভাবিত হয়েছে। তার পিতা একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন, জেমস মিল, আর আরেকজন ইংল্যান্ডের চিন্তাবিদ, দার্শনিক, তিনি হলেন বেনথাম, জেরেমি বেনথাম। জেরেমি বেনথামের উপযোগিতাবাদী তত্ত্ব আছে, খুব গুরুত্বপূর্ণ তত্ত্ব, উপযোগিতাবাদী তত্ত্ব। এই দুজনের দ্বারা বিশেষভাবে জন স্টুয়ার্ট মিল প্রভাবিত হয়েছে, পিতা জেমস মিলের দ্বারা, আর একজন দার্শনিক বিখ্যাত, তিনি হলেন জেরেমি বেনথাম। দেখো, জেরেমি বেনথাম ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী কাদের বলে? যারা রাষ্ট্রের অভ্যন্তরে ব্যক্তি স্বাধীনতাকে গুরুত্ব দেন। ইচ এন্ড এভরিবডি, প্রত্যেকটা মানুষের স্বাধীনতা থাকবে, স্বাধীনভাবে মত প্রকাশ করবে, স্বাধীনভাবে চলবে, রাষ্ট্র খবরদারি করবে না। দেখো, ফিউডালিজমে তোমার রাজতন্ত্র যখন চরম রাজতন্ত্র ছিল, স্বৈরাচারী রাজতন্ত্র ছিল, তখন ব্যক্তির স্বাধীনতাকে কেড়ে নেওয়া হতো। স্টেটের খুব দাপট ছিল ব্যক্তির উপরে। এর বিরুদ্ধে বেনথাম বলেন যে ব্যক্তিগত স্বাধীনতা প্রত্যেকটা মানুষের দরকার, ব্যক্তিগতভাবে চলাফেরা। যারা এই ব্যক্তি স্বাধীনতাকে গুরুত্ব, দেখো, ব্যক্তি স্বাধীনতা মানে কি ব্যক্তি অবাধে স্বাধীনতা ভোগ করবে তা নয়, কিন্তু ব্যক্তির স্বাধীনতার উপর রিজনেবল রেস্ট্রিকশন স্টেট রাখবে। স্টেটকে অস্বীকার করেননি বেনথাম। অর্থাৎ অনেক ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী দার্শনিক তারা স্টেটকে মেনে নিয়েই স্টেটের রোলটাকে নিয়ন্ত্রণ করা হয়েছে। অর্থাৎ ব্যক্তি স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করবে স্টেট, রিজনেবল রেস্ট্রিকশন, অর্থাৎ যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপ করতে পারবে ব্যক্তির, আর ব্যক্তি স্বাধীনভাবে চলবে। এটা হলো ব্যক্তি। এই আদর্শের দ্বারা তোমার জন স্টুয়ার্ট মিল প্রভাবিত হয়েছে। আরেকটা কথা বলি, আমি যেটা বললাম যে উপযোগিতাবাদের দ্বারা প্রভাবিত হয়েছে। উপযোগিতাবাদ আমার বোর্ডে লেখা আছে, দেখবে। উপযোগিতাবাদ এটা কি? উপযোগিতাবাদ হলো রাষ্ট্রের দায়িত্ব হলো রাষ্ট্রের অভ্যন্তরে যত মানুষ বসবাস করে, নাগরিক রয়েছে, সর্বাধিক সংখ্যক মানুষের কল্যাণ সাধন করবে রাষ্ট্র। সর্বাধিক সংখ্যক ব্যক্তির কল্যাণ সাধন করবে রাষ্ট্র এবং তার সরকার। দেখো, রাষ্ট্র তো চোখে দেখা যায় না, বিমূর্ত একটা ধারণা, এটাকে কার্যকরী করে কি সরকার, সেই জন্য রাষ্ট্র এবং সরকার বলবো। তো এই সরকার, রাষ্ট্রের মধ্যে যারা বসবাস করে টোটাল যে জনগণ, তাদের মধ্যে বেশি সংখ্যক, যতটা পারবে বেশি সংখ্যক মানুষের, যত বেশি সংখ্যক সম্ভব তাদের কল্যাণ বিধান করবে। এইটা হলো উপযোগিতাবাদ। ব্যক্তির অভাব পূরণ করবে এবং ধন বৈষম্যমূলক সমাজে
যেখানে সম্পদের ওর ব্যক্তিগত মালিকানা থাকে, সেখানে ধরো সব মানুষের কল্যাণ করা সম্ভব না রাষ্ট্রের পক্ষে। রাষ্ট্রের মধ্যে জনগণের বহুবিধ সমস্যা আছে, বহু রকমের চাহিদা আছে, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা, সাংস্কৃতিক, বিভিন্ন রকমের, যার যতটুকু চাহিদা পূরণ করা সম্ভব না। এখানে স্টেটের দায়িত্ব, বেন্থাম বলছেন যে যতটুকু সম্ভব, যত বেশি পরিমাণে সম্ভব জনগণকে, বেশি সংখ্যক জনগণকে কল্যাণ সাধন করবে রাষ্ট্র এবং তার সরকার, ওয়েলফেয়ার করবে। এইখানে এই বক্তব্যটাকে জন স্টুয়ার্ট মিল গুরুত্ব দিয়েছেন এবং তার সঙ্গে আরো অ্যাড করেছেন কি, বেন্থামের উপযোগিতাবাদকে তিনি সমর্থন করেছেন, কিন্তু পাশাপাশি এটা বলছেন যে বেন্থাম মানে বেশি সংখ্যক মানুষের কল্যাণ করবে, বেশি সংখ্যক মানুষকে সুখ বিধান করবে, কিন্তু কি ধরনের সুখ বিধান করবেন এটা তো বেন্থাম বললেন না। তাই আমি বলছি রাষ্ট্র বেশি সংখ্যক মানুষের সব থেকে বেশি পরিমাণ সুখ বিধান করবে, বেশি পরিমাণ, ওখানে সংখ্যাকে গুরুত্ব দেওয়া হয়েছে বেন্থামের আলোচনাতে, কিন্তু জন স্টুয়ার্ট মিল তার শিষ্য সংখ্যা প্লাস কোয়ালিটিকে মানে হ্যাপিনেসটা, সুখী, কি সুখী, আধ পেটা খেয়ে থাকা সেটা এক ধরনের না খেয়ে থাকার থেকে ভালো, আবার ফুল পেট ভর্তি খাওয়া সেটা কিন্তু হ্যাপিনেস, আবার ভালো ভালো জিনিস খাবার দাবার হিসেবে ব্যবহার করা সেটা আরো বেশি হ্যাপিনেস। তাই রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যতটা পারবে মানুষের হ্যাপিনেসটাকে, উন্নত মানের হ্যাপিনেস, একটা শ্রেষ্ঠ সুখ বিধান করবে, উৎকৃষ্ট মানের সুখ বিধান করবে রাষ্ট্র, এই কথা স্টুয়ার্ট মিল এসে বললেন। জন স্টুয়ার্ট মিল, এখানেই জন স্টুয়ার্ট মিলের একটা বড় বাড়তি অবদান। আচ্ছা, তাহলে বেন্থামের উপযোগিতাবাদ, ইউটিলিটারিয়ানিজম এর দ্বারা প্রভাবিত হলেও বেন্থামের ইউটিলিটারিয়ানিজমকে জন স্টুয়ার্ট মিল সংযোজন করেছেন, রিভিশন করেছেন। যাই হোক, তাহলে আর জেমস মিল তার পিতা, তিনিও ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী চিন্তাবিদ ছিলেন, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী স্বাধীনতার কথা তিনি বলেছেন। রাষ্ট্রের মধ্যে ব্যক্তি স্বাধীনতা ভোগ করবে, স্বাধীনভাবে কথা বলতে পারবে, রাইট টু স্পিচ, স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে, লিখিতভাবে করতে পারবে, মৌখিকভাবে করতে পারবে। এবং সেখানে তাহলে জেমস মিলের এইসব বক্তব্যের দ্বারা প্রভাবিত হয়ে জন স্টুয়ার্ট মিল বললেন তাহলে প্রত্যেকটা মানুষ রাষ্ট্রের মধ্যে যারা বাস করে তারা রাষ্ট্রের আইন মানবে, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করবে, কিন্তু রাষ্ট্রের দায়িত্ব হলো প্রত্যেকটা নাগরিক যাতে কথা বলতে পারে। তাই রাইট টু স্পিচ প্রত্যেকটা নাগরিকের থাকবে, রাইট টু ফ্রিডম, পিস অর্থাৎ কথা বলার বাক স্বাধীনতা, মতামত প্রকাশ করতে পারবে প্রত্যেকটা মানুষ, এবং চিন্তা করতে পারবে। চিন্তনই হলো মানুষের বুদ্ধির বিকাশ ঘটায়, মনের ভাব প্রকাশ করে চিন্তা বা থট, সেইটা প্রত্যেকটা মানুষ করতে পারে, স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, স্বাধীনভাবে পেশা গ্রহণ করতে পারবে, স্বাধীনভাবে স্থায়ীভাবে বসবাস করতে পারবে রাষ্ট্রের মধ্যে একটা জায়গা। তবে এই সমস্ত যে অধিকার স্টুয়ার্ট মিল বলছেন, এই অধিকারগুলির উপরে, এই স্বাধীনতাগুলির উপরে তোমার রিজনেবল রেস্ট্রিকশন রাষ্ট্র এবং তার সরকার আরোপ করতে পারবে। যেমন ভারতবর্ষের সংবিধানের 3য় অধ্যায়ে 19(1) ধারাতে তোমার 7 ফ্রিডমের কথা মূল সংবিধানে উল্লেখ করা হয়েছে, পরবর্তীকালে একটা ফ্রিডম বাদ দিয়েছে, রাইট টু প্রপার্টি। এটা 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে বাদ দিয়েছে, এবং 6 ফ্রিডম এখন রয়েছে। এগুলো কিন্তু এই জন স্টুয়ার্ট মিলের যে আদর্শ, সেই আদর্শের মধ্যেই গণতন্ত্রের মধ্যে যে ফ্রিডম গুলো থাকবে, গণতন্ত্র মানে ফ্রিডম থাকতেই হবে, তার মধ্যে রাইট থাকতে হবে,
নাগরিকদের রাইট, ফ্রিডম। তো এই আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়ে ভারতের সংবিধানে 19(1) ধারাতে তোমার 6 ফ্রিডমের কথা বলা হয়েছে। 6 ফ্রিডম এলো কি? স্বাধীনভাবে মত প্রকাশ করা, স্বাধীনভাবে চলাফেরা করা, স্থায়ীভাবে বসবাস করা, স্বাধীনভাবে পেশা গ্রহণ করে শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ার অধিকার, রাইট টু অ্যাসোসিয়েশন, শান্তিপূর্ণভাবে সংগঠন গড়ে তোলা। কিন্তু বাক স্বাধীনতা মানে রাষ্ট্রের বিরুদ্ধে উত্তেজনা ছড়াবে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে, এমন 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 বাক স্বাধীনতা থাকবে না। সেখানে রাষ্ট্র তার জাতীয় স্বার্থে, জনশৃঙ্খলা রক্ষার্থে, জনস্বাস্থ্য রক্ষার্থে রিজনেবল রেস্ট্রিকশন অর্থাৎ যুক্তিসঙ্গত ভাবে যুক্তি দেখিয়ে বাক স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করতে পারবে। রাষ্ট্র যুক্তি দেখিয়ে রাষ্ট্রের স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে, জনশৃঙ্খলা, জনগণের স্বার্থে, জনস্বাস্থ্য রক্ষার স্বার্থে তোমার নিয়ন্ত্রণ আরোপ করতে পারবে ব্যক্তির এই সাথে। ভারতের সংবিধানেও কিন্তু 19(2) থেকে 6, 2, 3, 4, 5, 6 উপধারা এগুলো কিন্তু উল্লেখ করা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে জন স্টুয়ার্ট মিলের যে থিওরি ডেমোক্রেসির যে ফ্রিডম, সেটা আমরা আলোচনার মধ্যে দিয়ে তুলে ধরলাম। এবার জন স্টুয়ার্ট মিল অন লিবার্টি গ্রন্থে ফ্রিডম সম্পর্কে, নাগরিকদের ফ্রিডম, লিবার্টি বলতে পারো, সম্পর্কে আলোচনা করেছে। আর জন স্টুয়ার্ট মিল কনসিডারেশন মানে কি? বিবেচনা, কনসিডারেশন অন রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট, জনপ্রতিনিধিত্বমূলক সরকারের উপর বিবেচনা। জনপ্রতিনিধিত্বমূলক সরকার মানে কি? একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর নির্বাচন হয়, নির্বাচনে সার্বিক ভোটাধিকারের ভিত্তিতে জনগণ ভোট দেয়। সার্বিক ভোটাধিকার মানে জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী, নারী পুরুষ, ধনী গরিব নির্বিশেষে, মানে প্রত্যেকেই ভোটের অধিকার পাবে 18 বছর বয়স হবে। কিন্তু সেখানে বিকৃত মস্তিষ্ক, দেউলিয়া যারা, তারা কিন্তু ভোটের অধিকার পাবে না। ঠিক আছে? তাহলে এইভাবে যে সরকার তৈরি হয়, সেই সরকারের উপর তিনি আলোচনা করেছেন। এবং আরেকটা বিষয় যে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, তোমরা শুনতে পাও, কি শুনতে পাও? যে গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে সিদ্ধান্ত হয়, এবং সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে সিদ্ধান্ত হলে কি সমস্যা হয় সেটাও কিন্তু জন স্টুয়ার্ট মিল আলোচনা করেছেন। দেখো, সংখ্যাগরিষ্ঠের জোরে অন্যায় অবিচার সম্ভব হয়। সংখ্যাগরিষ্ঠ জোরে মানে অর্ধেকের সঙ্গে একযোগ করলে সেটা হয় সিম্পল মেজরিটি, সেটাই সংখ্যাগরিষ্ঠতা। তো সবাই মিথ্যা সিদ্ধান্ত নিচ্ছে, অন্যায় সিদ্ধান্ত নিচ্ছে, জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত নিচ্ছে সরকার। তো সেখানে কিন্তু সংখ্যাগরিষ্ঠের জোরে তার দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে, অতএব সবাই কিন্তু সমর্থন জানাবে। কিন্তু বিরোধীরা যদি সঠিক কথা বলছে, বিরোধীরা অনেক সময় কি মানে বিরোধিতার জন্য বিরোধিতা করে, সেটা সমর্থনযোগ্য নয়। যদি গঠনমূলক সমালোচনা করে, যেটা ভালোর জন্য সমালোচনা করা, আরো উন্নত কিছু করার জন্য সমালোচনা করা, সেটাকে গুরুত্ব দেওয়া হয় না। এইটাই জন স্টুয়ার্ট মিল বলছেন, এটা হলো সংখ্যাগরিষ্ঠের স্বৈরাচার, এটা একটা টিরানি, এটা একটা স্বৈরাচার, এটা আনডেমোক্রেটিক, এটা ঠিক না। কিন্তু তাহলে একটা কথা বলি, ইংল্যান্ডে পার্লামেন্টারি ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হয়েছে, ভারতে পার্লামেন্টারি ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হয়েছে, লোকসভা, রাজ্যসভা, সেখানে কি হয়? মেজরিটি ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয়। আর বিশেষ বিশেষ ক্ষেত্রে সংবিধানের কিছু কিছু ক্ষেত্রে, ফান্ডামেন্টাল রাইটস এর ক্ষেত্রে, সেখানে 2/3 মেজরিটির প্রয়োজন হয়। তো আমেরিকার কনস্টিটিউশনেও আছে, ভারতের কনস্টিটিউশনে আছে 2/3 মেজরিটি দরকার হয়। আবার কোনো ক্ষেত্রে সিম্পল মেজরিটি, অর্ধেকের সাথে এক বেশি যোগ করে সিদ্ধান্ত গৃহীত হয়। তাহলে জন স্টুয়ার্ট মিল আরো উন্নত মানের কথা বলছেন, গণতন্ত্রকে আরো ডেভেলপ করবার কথা বলছেন। যাই হোক, আমরা আলোচনা করব। আমরা জন স্টুয়ার্ট মিল গণতন্ত্র সম্পর্কে কিছু কথা বলেছেন। দেখো, গণতন্ত্র মানুষের সার্বিক বিকাশ ঘটায়। সার্বিক মানে কি? গণতন্ত্র মানুষের সার্বিক বিকাশ ঘটায়, ব্যক্তিত্বের বিকাশ ঘটায়। তো ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে গেলে কি বলতো, অর্থনৈতিক সুযোগ সুবিধা দরকার,
সমাজে সামাজিক মর্যাদা পাওয়ার সুযোগ দরকার, রাজনৈতিক সুযোগ সুবিধা দরকার, বিবেক অনুযায়ী ভোট দিতে পারবে, স্বাধীনভাবে নিরপেক্ষভাবে ভোট দিতে পারবে, পছন্দসই ক্যান্ডিডেটকে প্রার্থীকে ভোট দেবে, কি এগুলো রাজনৈতিক অধিকার, ভোট দিতে পারা। আবার তার মধ্যে যে ট্যালেন্ট আছে প্রত্যেক ব্যক্তির, তাদের বিকাশ, প্রতিভার বিকাশ ঘটানোর জন্য কি দরকার? সব আগে দরকার আর্থিক সুযোগ সুবিধা। আর্থিক সুযোগ সুবিধা লিবারেল ডেমোক্রেটিক সিস্টেমে কিন্তু প্রত্যেকটা মানুষের থাকে না, দরিদ্র মানুষের সংখ্যা বেশি, বা তারা সুযোগ পেলেও যতটুকু লেখাপড়া করা দরকার, বুদ্ধির বিকাশ ঘটানোর জন্য যে অর্থ দরকার সেটা কিন্তু থাকে না। সেই কথাটা কিন্তু জন স্টুয়ার্ট মিল বলছেন, এটা তার একটা ত্রুটি। কিন্তু এটা একটু বলছেন যে সার্বিক বিকাশ, তো ভালো কথা। তাহলে তো গণতন্ত্রকে এই ধরনের কথা তো কার কেউ বলেননি, যে গণতন্ত্র এমন একটা, গণতন্ত্রকে উন্নতি করতে গেলে সার্বিক বিকাশ ঘটাতে হবে। কিন্তু পরোক্ষভাবে দেখো, সার্বিক বিকাশ ঘটাতে গেলে আর্থিক সুযোগ সুবিধা আগে দরকার। ধন বৈষম্যমূলক সমাজ ব্যবস্থাতে, যেখানে সম্পদের উপর ব্যক্তিগত মালিকানা থাকে, সেখানে তুমি দেখো সম্পদ মুষ্টিমেয় ব্যক্তির হাতে চলে যায়, গভর্নমেন্ট সেটাকে সমর্থন করে। গভর্নমেন্ট নামে মানে ইকুয়াল ডিস্ট্রিবিউশনের কথা, সাম্যের কথা বলছে। সাম্য মানে দেখো, স্টুয়ার্ট মিলও কিন্তু সাম্যের কথা বলেছে। সাম্য মানে যেটা হলো আইনগত সাম্য, আর এই আইনকে প্রভাবশালীরা, রাজনৈতিক নেতৃত্বরা নিজেদের স্বার্থে ব্যবহার করে, বিচার ব্যবস্থাকেও নিয়ন্ত্রণ করে এবং নিজেদের স্বার্থে ব্যবহার করে। আর বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা নিরপেক্ষভাবে ধনতান্ত্রিক, উদারনৈতিক গণতান্ত্রিক কাঠামোতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে না, কি তাই তো? তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো যে মানুষের সার্বিক বিকাশ এটা কিন্তু সম্ভব হচ্ছে না। যাই হোক, মিলের অবদান হচ্ছে যে গণতন্ত্র মানুষের সার্বিক বিকাশ করে। তাহলে সেটাই হলো ডেমোক্রেসি, যেখানে যে রাষ্ট্র কাঠামোতে, যে সমাজ ব্যবস্থাতে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ব্যবস্থা এমন ভাবে তৈরি হবে যাতে সকল মানুষের সার্বিক বিকাশ ঘটবে। এই তাহলে এটা হলো প্রকৃত অর্থে ডেমোক্রেসি। এই ডেমোক্রেসি কথা উনি বলতে চাইছেন পরোক্ষভাবে, কিন্তু অর্থ বৈষম্য দূর করার কথা বলেননি এবং ক্যাপিটালিজমকে উচ্ছেদ করার কথা বলেননি। শুধুমাত্র উনি বলছেন যে শুধুমাত্র ডেমোক্রেসি, ডি হলো ডেমোক্রেসি, বোর্ডে আমি লিখেছি ডি হচ্ছে ডেমোক্রেসি, গণতন্ত্র। ডেমোক্রেসি বা গণতন্ত্র শুধুমাত্র শাসন ব্যবস্থা নয়, ডেমোক্রেসি মানুষের মানসিক নৈতিক বুদ্ধির বিকাশ ঘটায়। খুব ভালো কথা, মানুষের বুদ্ধির বিকাশ ঘটবে, সেটাই হলো ডেমোক্রেসি। ডেমোক্রেসিতে বুদ্ধির বিকাশ ঘটবে, প্রত্যেকটা মানুষের বুদ্ধির বিকাশ ঘটবে। ইচ এন্ড এভরিবডি উনি কিন্তু বলছেন না, কিন্তু মানুষের বিকাশ, মানুষ মানে কেন, প্রত্যেকটা মানুষই আমরা ধরে নেব। তাহলে বুদ্ধির বিকাশ, নৈতিক, নৈতিক মানে মরালিটি। দেখো, নৈতিকতা ব্যাপারটা কি বলো, চোখে দেখা যায় না, কোনটা ভালো কোনটা মন্দ এটা বিচার করার ক্ষমতা। হ্যাঁ, আমরা সমাজ ব্যবস্থাতে দেখি কি বলতো, যে দেখি যে একটা ন্যায় কে সমর্থন করছে না, তারা মানুষের মরালিটি নেই, সত্যি কথাটা বলতে পারছে না, মরালিটি নেই। এটা বলতে পারলো যে এটা উচিত নয়। আবার যেখানে অন্যায় করেছে সেখানে বলতে পারছে না যে এটা অন্যায়। যেটা ন্যায় হয়েছে সেটা বলতে পারছে না, ন্যায়ের পক্ষে না বলে অন্যায়ের পক্ষে বেশি লোক বলছে। সেখানে কিন্তু, এখানে কিন্তু দেয়ার ইজ নো মরালিটি। হ্যাঁ, ইচ এন্ড এভরিবডি মরালিটি, এই মরালিটির বিকাশের কথা কে বলছেন? জন স্টুয়ার্ট মিল বলছেন। আজকে গণতান্ত্রিক রাষ্ট্রের জনগণের মধ্যে, শাসকের মধ্যে যদি মরালিটি থাকে, চুরি করা উচিত নাই, তাহলে তাহলে জনপ্রতিনিধি টাকা চুরি করবে বলতো? আজকে জনগণ যে সুযোগ পাচ্ছে, একটা নিজেই সুবিধাটা নিয়ে নিচ্ছে, সাধারণ মানুষের কাছে সেই সুযোগ সুবিধা পাচ্ছে না। যারা ধনশালী ব্যক্তি তারা সরকারের সুযোগটা নিচ্ছে, আর সরকারের এখানে দৃষ্টিভঙ্গি, সরকার তাদের সুযোগ সুবিধা দিচ্ছে, এটা সরকারের অন্যায়। দিস ইজ নট ডেমোক্রেসি। তাহলে মরালিটি গভর্নমেন্টের মধ্যে, গভর্নমেন্টের ক্যারেক্টারের মধ্যে থাকতে হবে, এবং
রাষ্ট্রের সব জনগণের মধ্যেও কম বেশি মরালিটি থাকতে হবে। একথা এই 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 মরালিটি বিকাশ হবে ডেমোক্রেসির মধ্যে, এটা এটা কিন্তু জন স্টুয়ার্ট মিল বলছে। মানুষের মানসিক বিকাশ, দেখো বিকাশ কাকে বলে? অর্থ উপার্জন করলো, ভালো খেলো, ভালো পোশাক পরলো, দ্যাট ইজ নট ডেভেলপড। মানসিক একটা ব্যাপার আছে, মেন্টাল হেলথ। প্রত্যেকটা মানুষের মেন্টাল হেলথ হেলথ আছে, কিন্তু মেন্টাল হেলথ নাই। মেন্টাল মানসিক অসুস্থ, বাড়ি গাড়ি সবকিছু আছে, কিন্তু তার মানসিক অশান্তি আছে, কিন্তু তারা কিন্তু সত্যিকারের সুস্থ নয়, তার মেন্টাল হেলথ গড়ে ওঠেনি। তাই জন স্টুয়ার্ট মিল উনি বলছেন যে ডেমোক্রেসিতে মেন্টাল হেলথকে গুরুত্ব দিতে। খুব বড় কথা, খুব বড় কথা, খুব ভালো কথা। যাই হোক, তাহলে আমরা এটা বুঝলাম। তাহলে মেন্টাল হেলথ উনি গুরুত্ব দিচ্ছেন। মানসিক অবস্থা মানুষের ব্যক্তির গড়ে তুলতে হবে, ভালো গড়ে তুলতে হবে, মানসিক অবস্থা যাতে ভালো থাকে, নৈতিকতা গড়ে তুলতে হবে, বুদ্ধির বিকাশ। দেখো আমরা পড়াশোনা করি, আমরা লেখাপড়া করি, জ্ঞানের আলো আমাদের পৌঁছায়, অর্থনীতি, রাজনীতি, ধর্ম, শিক্ষা, সংস্কৃতি সবকিছু সম্পর্কে একটা ধারণা, ভালো ধারণা লাভ করতে গেলে আমাদের বুদ্ধির বিকাশ ঘটাতে হবে, আমাদের শার্পনেসকে মানে আরো বিকশিত করতে হবে। তো এখানে জন স্টুয়ার্ট মিল বলছে যে বুদ্ধির বিকাশ ঘটাতে গেলে গণতন্ত্র দরকার। তাহলে গণতন্ত্র এই তিনটি উপরে গুরুত্ব দিচ্ছে, যে মানুষের মানসিক বিকাশ ঘটাতে গেলে, মানসিক উন্নতি করতে গেলে ডেমোক্রেসি দরকার, মরালিটি বিকাশ করতে গেলে, মরালিটির বিকাশ করতে গেলে গণতন্ত্র দরকার, বুদ্ধির বিকাশের জন্য একটা দরকার। তবে উনি বলছেন এগুলো কিন্তু হট করে হবে না, এটা একটা প্রসেস, প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাবে, বুদ্ধির বিকাশ ঘটবে, প্রক্রিয়ার মধ্যে দিয়ে দিনের পর দিন আস্তে আস্তে মরালিটি গড়ে উঠবে। মরালিটি একদিনে গড়ে উঠবে না, ধীরে ধীরে গড়ে উঠবে, আর মানসিক অবস্থারও আস্তে আস্তে ডেভেলপ হবে। এই কথা গণতন্ত্রে মানে গণতন্ত্রে গুরুত্ব দিয়েছেন জন স্টুয়ার্ট মিল। জন স্টুয়ার্ট মিল দ্বিতীয়ত গণতন্ত্রের স্বাধীনতার উপরে বেশি গুরুত্ব দিয়েছেন। ল্যাক অফ ফ্রিডম, ল্যাক অফ লিবার্টি, দেয়ার ইজ নো ডেমোক্রেসি। যেখানে ব্যক্তিগত স্বাধীনতা থাকবে না, যেখানে ব্যক্তিগত অধিকার থাকবে না, সেখানে কিন্তু গণতন্ত্র থাকতে পারে না। তাহলে গণতন্ত্র থাকার শর্ত, কন্ডিশন হলো যে ফ্রিডম থাকবে মানুষের। কাদের থাকবে? প্রত্যেকটা মানুষের ফ্রিডম থাকবে। বিশেষ করে মত প্রকাশের উপরে গুরুত্ব দিয়েছে। দেখো আমাদের এই রাষ্ট্র কাঠামোতে মত প্রকাশের অধিকার তত্ত্বকথা, কজনের মানুষের মত প্রকাশের অধিকার আছে? সঠিক কথা সরকারের এগেনস্টে বললে সরকার বুলডোজার নামিয়ে দেয়, তার পুলিশ বাহিনী, মিলিটারি বাহিনী, গোয়েন্দা বাহিনী সত্যি কথা বললে তার উপরে চাপিয়ে দেয়। আর তারা কিন্তু যখন করাপশনকে ধরার চেষ্টা করে, তখন গোয়েন্দারও চোখ থাকে না, শাসকদের জনপ্রতিনিধি তাদেরও চোখ থাকে না, তারা অন্ধ হয়ে যায়। যাই হোক, উনি বলতে চাইছেন যে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে মত প্রকাশের স্বাধীনতার উপর, চিন্তার স্বাধীনতার উপরে গুরুত্ব দিতে হবে, আর দিতে হবে ব্যক্তিগত জীবন নির্বাচনের স্বাধীনতা। দেখো মত প্রকাশ, কথা বলতে পারা, বাক স্বাধীনতা, রাইট টু পিস। দেখো যে লিখতে পারে না সে তো মুখে বলবে, আবার যে লিখতে পারে সে কিন্তু কি বলবো লিখিত ভাবে মত প্রকাশ করতে পারে, মিডিয়াতে দিতে পারে, রেডিওতে দিতে পারে। তাহলে মত প্রকাশের উপরে উনি কিন্তু বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। রাষ্ট্রের জনগণ মত প্রকাশ করলে, তাকে তার বলার সুযোগ থাকলে সরকার কিন্তু বিশুদ্ধ সরকার হবে, তাতে ডেমোক্রেসি একটা বিশুদ্ধ রূপ ধারণ করবে, ডেমোক্রেসির মধ্যে একটা সততা চলে আসবে। মত প্রকাশের স্বাধীনতাকে গুরুত্ব। দুই, চিন্তার স্বাধীনতা। দেখো এই যে চিন্তার থট,
প্রত্যেকটা মানুষের চিন্তা করার অধিকার আছে, চিন্তা করার স্বাধীনতা আছে। ভাবতে দিতে হবে মানুষকে, তাকে থামিয়ে দিলে হবে না, চিন্তা করতে হবে, সুযোগ দিতে হবে। আর এই চিন্তা করার জন্য বিশেষ করে অর্থনৈতিক সুযোগ সুবিধা দরকার। অনেক জ্ঞানী ব্যক্তি আছে, অনেক ট্যালেন্ট আছে, প্রতিভা আছে, যে অর্থনৈতিক কারণে তারা জীবন জীবিকার জন্য শ্রমিকের কাজ করছে, স্কুলে যেতে পারছে না, তাহলে চিন্তা করার জায়গাতেই সে যেতে পারছে না। কিন্তু জন স্টুয়ার্ট মিল বলছেন যে এটা কিন্তু খুব গুরুত্ব দিতে হবে, চিন্তার স্বাধীনতা, প্রত্যেক মানুষকে চিন্তার স্বাধীনতা। শিক্ষক ছাত্র পড়াবেন, ছাত্রর মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। রাষ্ট্র সরকার আছে, রাষ্ট্রের সরকার জনগণের বাক স্বাধীনতা স্বীকার করবে। সরকার জনগণের চিন্তা করার যে স্বাধীনতা, চিন্তা করার যে অধিকার, সেটা সরকারকে দিতে হবে। 3 নম্বর, এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ব্যক্তিগত জীবন নির্বাচনের স্বাধীনতা। আমরা সমাজ ব্যবস্থাতে দেখি যে পরিবারের হেড তার ছেলে মেয়ে বিবাহ ঠিক করে দিচ্ছে, মেয়ের বিবাহ ঠিক করে দিচ্ছে, লাইফ পার্টনার ঠিক করার ক্ষেত্রে বড়রা কর্তৃত্ব করছে, চাপিয়ে দিচ্ছে। এটা ঠিক নয়। ব্যক্তিগত জীবনে সে কি করবে, পড়াশোনা করবে না খেলাধুলা করে দাঁড়াবে, এটা কিন্তু আজকের সমাজ ব্যবস্থাতে, ক্যাপিটালিজমে মানুষ এতটাই ভোগবাদী, এতটাই অর্থমুখী, আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে। সেখানে কিন্তু প্রত্যেকটা মানুষের যে ব্যক্তিগতভাবে মানে একটা সমস্যা নির্বাচন করা, জীবনে বেঁচে থাকার জন্য সে কি কোন কাজ করতে চাই, পড়াশোনা করতে চাই না খেলাধুলা করতে চাই, স্বাধীনভাবে তাকে নির্বাচন করার সুযোগ দিতে হবে। এটা কিন্তু আমরা দেখি যে আধুনিক সমাজ ব্যবস্থাতে এটা কিন্তু করা হয় না। তাহলে জন স্টুয়ার্ট মিল বলছেন বাক স্বাধীনতা, স্বাধীনভাবে মতামত প্রকাশের অধিকার বা স্বাধীনতা, এবং স্বাধীনভাবে জীবনকে নির্বাচনের স্বাধীনতা, জীবনকে কোন দিকে নিয়ে যাবে এইগুলোর যদি গুরুত্ব দেয় রাষ্ট্র, এইগুলো যদি গভর্নমেন্ট গুরুত্ব দেয়, তাহলে ডেমোক্রেসি অত্যন্ত উন্নত মানের হবে। সেই ডেমোক্রেসি দরকার। তাই উনি বলছেন, জন স্টুয়ার্ট মিল বলছেন যে স্বাধীনতাগুলি অর্থাৎ মত প্রকাশের স্বাধীনতা, চিন্তা করার স্বাধীনতা, ব্যক্তিগত জীবন নির্বাচনের স্বাধীনতা, এগুলোকে যত গুরুত্ব দেওয়া হবে, রাষ্ট্র এবং সরকার গুরুত্ব দেবে, গণতন্ত্র তত বিকশিত হবে, গণতন্ত্র তত উন্নত হবে এবং গণতন্ত্র বাস্তবায়িত হবে এবং গণতান্ত্রিক পরিবেশ অনুকূল হবে। আরো বেশি বেশি করে মানুষ চিন্তা করতে পারবে, আরো বেশি বেশি করে মানুষ তার জীবনকে নির্বাচন করতে পারবে। নেক্সট হচ্ছে 3 নাম্বার। 3 নম্বরে জন স্টুয়ার্ট মিল এই যে মত প্রকাশের কথা আমি আগে বললাম, এটা ব্যাখ্যা করব। জন স্টুয়ার্ট মিল বলছেন যে ব্যক্তি এর মত প্রকাশের স্বাধীনতা যদি না থাকে, ইচ এন্ড এভরিবডি, প্রত্যেকটা মানুষের মত প্রকাশের স্বাধীনতা আছে, থাকতেই হবে। যদি মত প্রকাশের স্বাধীনতা না থাকে, তাহলে গণতন্ত্র বিকশিত হবে না, গণতন্ত্র উন্নত হবে না। দেখো, এই যে একটা রাষ্ট্রের মধ্যে মত প্রকাশের স্বাধীনতা যদি সরকার, রাষ্ট্র, স্টেট মেশিনারি মেনে নেয়, তাহলে সত্য উদ্ঘাটিত হবে। কোন একটা ঘটনা ঘটলো, কোন একটা অরাজক পরিস্থিতি কি করে সামাল দিতে হবে, সেখানে অন্যান্য মানুষ যারা প্রত্যক্ষদর্শী তাদের বলার সুযোগ দিতে হবে। কিন্তু অনেক সময় প্রত্যক্ষদর্শী সে বলতে পারে না, দুষ্কৃতীদের দাপটে, বা বললেও পুলিশ, স্টেট মেশিনারির অংশ তাকে সিকিউরিটি দিতে পারে না,
তাহলে মতটা চেপে থাকলো। এই মত প্রকাশের স্বাধীনতা প্রত্যেকটা মানুষকে দিলে সত্যের উদ্ঘাটন হবে, এটা জন স্টুয়ার্ট মিল বলছেন। তাহলে মত প্রকাশের স্বাধীনতা যদি দেয়া যায় তাহলে সত্য প্রতিষ্ঠিত হবে, মিথ্যা মিথ্যা দানা বাঁধবে না। কিন্তু মত প্রকাশের স্বাধীনতা যদি না থাকে তাহলে তার মনের মধ্যে থেকে যে কথাবার্তা বা বিভিন্ন মানুষের যে মতামত সেটা কিন্তু প্রকাশ পাবে না। যাই হোক, মত প্রকাশের স্বাধীনতা এটা এই জন্য গুরুত্বপূর্ণ। যে সরকারের বিরোধী মত কঠোর হাতে দমন করা হয় যে সরকার, সেখানে কিন্তু গণতন্ত্র দুর্বল হবে। বিরোধী জনমত, মত প্রকাশের স্বাধীনতা যদি থাকে তাহলে বিরোধী জনমত সুগঠিত হবে। পাবলিক ওপিনিয়ন অবাধে নিখুঁতভাবে পাবলিক ওপিনিয়ন তৈরি হবে। পাবলিক ওপিনিয়ন সরাসরি সরকারের থাকতে পারে, কিন্তু সেটা ধামা চাপা দেওয়া থাকে। গভর্নমেন্ট বুলডোজার দিয়ে পাবলিক ওপিনিয়ন, সঠিক পাবলিক ওপিনিয়ন, সচেতন পাবলিক ওপিনিয়ন, সত্যের উপর নির্ভর করে পাবলিক ওপিনিয়ন সেটা করে। কিন্তু এখন পাবলিক ওপিনিয়ন গড়ে ওঠে প্রভাবিত হয়ে, শাসক শ্রেণীর দ্বারা প্রভাবিত হয়ে সত্য মিথ্যা হয়ে গেল, মিথ্যা সত্য হয়ে গেল। এই যে বিষয়টা জন স্টুয়ার্ট মিল বলছেন যে গণতন্ত্রে যত বিরোধী মতকে গুরুত্ব দেওয়া হবে, বিরোধী মত যে সবটাই ভুল হবে তা না, বিরোধী মতের মধ্যে সঠিক থাকবে, তখন তারা পাওয়ারে থাকে না, তারা সরকারের ভুল ত্রুটি তুলে ধরে। সুতরাং সরকারকে ভাবতে হবে যে কোনটা সত্যি কথা বলছে, কোনটা মিথ্যা কথা বলছে। কিন্তু তা না শুনে যদি কঠোর হাতে বিরোধী জনমতকে, বিরোধী পাবলিক ওপিনিয়নকে দমিয়ে দেয়, তাহলে গণতন্ত্র দুর্বল হবে। এ কথা জন স্টুয়ার্ট মিল তার গণতান্ত্রিক বিকাশের তত্ত্বে উল্লেখ করেছেন। 4 নম্বরে বলা হচ্ছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। এটা বিশাল আয়তন রাষ্ট্রগুলিতে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র চলছে। দেখো, গ্রিসের নগর রাষ্ট্রগুলিতে তোমার 10,000, 20,000, 15,000, 1 লাখ এরকম লোক ছিল। সেখানে ছোট ছোট নগর রাষ্ট্র গড়ে উঠেছিল, এবং সেই নগর রাষ্ট্রের যারা মহিলা তারা কিন্তু রাজনৈতিক কাজে বা শাসন কাজে অংশ নিতে পারত না। কৃতদাসের সংখ্যা বেশি ছিল, তারাও রাজনৈতিক কাজে অংশ নিতে পারত না। অংশ নিত ওই 50,000 বা 60,000 লোকের মধ্যে যারা মাস্টার, যারা জমির মালিক, কৃতদাস মালিক, তারা সবাই অংশ নিত। তাই তখন প্রত্যক্ষ গণতন্ত্র চলেছে। সরাসরি জনগণ, দেখো, যখন প্রত্যক্ষ গণতন্ত্র গ্রিসে ছিল প্রাচীন যুগে, তখন কিন্তু সেই জনসমষ্টিরও সামান্য অংশ, তারা সবাই অংশ, সেখানে কোনো নির্বাচন ছিল না। যারা জমির মালিক, কৃতদাস মালিক, তারাই কিন্তু মাস্টার, তারাই হলো শাসন কার্যে পরিচালনা করবে, রাজনৈতিক অংশগ্রহণ করবে। এটা হলো প্রত্যক্ষ গণতন্ত্র। আমরা রাষ্ট্রবিজ্ঞানে আলোচনা করেছি, আমরা জানি। এবার বিশাল আয়তন, আজকে ভারতবর্ষে 140 কোটি লোক, সবাই অংশ নিতে পারবে বলতো? এখানে ওই সেন্সে যদি মহিলা বাদ দিল কি গরিব মানুষ বাদ দিল, তাও সম্ভব না। তাই এইরকম রাষ্ট্রে জনগণের মধ্যে থেকে নির্বাচনের মধ্য দিয়ে প্রত্যেকটা নির্বাচন কেন্দ্রে একজন করে প্রার্থী জিতবে, আর সেই নির্বাচন কেন্দ্রের সেই এলাকার ভোটাররা, নির্বাচকরা, তারা ভোট দিয়ে তাকে নির্বাচিত করছে। এইটাই হলো প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। 1688 সালে ইংল্যান্ডে পার্লামেন্টারি ডেমোক্রেসি, পার্লামেন্টে তার আগে ছিল সামন্ত প্রভুরা, জমির মালিকানার ভিত্তিতে তারা ওই পার্লামেন্টে স্থান পেয়েছিল। এখনো ইংল্যান্ডের যে আইনসভা পার্লামেন্ট, তার উচ্চকক্ষ লর্ড সভা, আইনজ্ঞ লর্ড আগে তারা মানে কি বলবো বিচারপতি হিসাবে কাজ করত বংশগত ভাবে, আর লর্ড সভার সদস্যরা এখনো কিন্তু বংশগত ভাবে লর্ড হচ্ছে। That is undemocratic chamber of British Parliament. তাহলে এটা কিন্তু আনডেমোক্রেটিক, এটা রক্ষণশীল, এটা প্রগতিশীল নয়। আর ওদেশের নিম্নকক্ষ কমন সভা সেখানে নির্বাচিত। তাই ইংল্যান্ড একটা প্রজাতান্ত্রিক রাষ্ট্র নয়, ইংল্যান্ড হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র এবং নিয়মতান্ত্রিক রাজতান্ত্রিক রাষ্ট্র। শাসক প্রধান জনগণের ভোটে নির্বাচিত হন না,
ভারত রিপাবলিকান স্টেট, ভারতের সর্বোচ্চ শাসক তিনি নির্বাচিত। যাই হোক, এইখানে ইংল্যান্ডে তুমি দেখো জনপ্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, তাহলে এখানে ইংল্যান্ডে কার্যকরী হচ্ছে তোমার নিম্ন কক্ষে, তাই তো। তো বৃহৎ জনগোষ্ঠীকে সরাসরি ভাবে, আমি আগে বলেছি সব জনগণ অংশ নিতে পারবে না শাসন কার্যে। আমি উদাহরণ দিলাম, ভারতের 140 কোটি লোক সবাই অংশ নিতে পারবে না, বিধিগিচ্ছি ব্যাপার হয়ে যাবে। তার নির্বাচন হবে, তোমরা দেখছো প্রতি 5 বছর পর নির্বাচন হয়। তবে ভারতবর্ষের নির্বাচন তো নিরপেক্ষ স্বাধীনভাবে হয় না। নির্বাচন মানে প্রহসন। স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের কথা ভারতের সংবিধানে উল্লেখ আছে, আর নির্বাচন কমিশনের নিজস্ব কর্মী বাহিনী নেই। ওই রাজ্য সরকারের কর্মচারী আর কেন্দ্র সরকারের কর্মচারী নিয়ে নির্বাচন, তাহলে সেটা কি করে নিরপেক্ষ হয় বলতো? কখনোই নিরপেক্ষ নয়, সত্যি কথা। নেক্সট, তাহলে আমরা দেখছি যে সরাসরি ভাবে কাজে, রাষ্ট্রের কাজে বা সরকারি সিদ্ধান্ত গ্রহণে জনগণ সবাই অংশ নিতে পারছে না। তাদের মধ্যে থেকে নির্বাচিত প্রতিনিধি রাষ্ট্র কার্য পরিচালনা করছে। এটাই হলো প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। আজকের পৃথিবীর অধিকাংশ দেশে, প্রায় দেশেই প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র আছে। সেখানে হয়তো প্রত্যক্ষ গণতন্ত্রের কিছু ছিটে ফোটা চিহ্ন আছে, যেমন ফ্রান্সের ক্ষেত্রে আছে, গণভোটে দেওয়া হয়, সেখানে রাষ্ট্রপতি সিদ্ধান্ত নিচ্ছে, সেখানে প্রাইম মিনিস্টারের সই দরকার হয় না, এমন কিছু বিষয় আছে। ফ্রান্সের রাষ্ট্রপতি আমেরিকার রাষ্ট্রপতি থেকেও এক্ষেত্রে বেশি ক্ষমতা প্রকৃতি। ও সুইজারল্যান্ডে গণভোট, গণ উদ্যোগ এসব নেওয়া হয়, গণভোটে দেওয়া হয়। সুইজারল্যান্ডের আইনসভা থেকে বিল পাস হওয়ার পরে জনগণের মতামতের ইয়েস অর নো, মানে পক্ষে বিপক্ষে ভোট নেওয়া হয়। এগুলো প্রত্যক্ষ গণতন্ত্র। কিন্তু আমাদের দেশে এই প্রত্যক্ষ গণতন্ত্র নেই। আমরা এই কথাই বলবো যে সুইজারল্যান্ডও পরোক্ষ গণতন্ত্র, আবার ফ্রান্সেও পরোক্ষ গণতন্ত্র, ভারত, ইংল্যান্ড সব পরোক্ষ গণতন্ত্র। ওকে, আচ্ছা। তাহলে আমরা দেখছি আবার চীনে কমিউনিস্ট পার্টির সরকার, সেখানেও কিন্তু পরোক্ষ গণতন্ত্র। তাহলে আজকে বিশ্বের প্রায় দেশই হচ্ছে পরোক্ষ গণতন্ত্র, ইনডাইরেক্ট ডেমোক্রেসি। এটাকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট, মানে কি সরকারে যারা যাবে তারা জনগণের প্রতিনিধি হিসাবে যাবে, জনগণই তাদের নির্বাচিত করবে। প্রয়োজনে জনগণ পরবর্তী নির্বাচনে তাকে ক্ষমতাচ্যুত করবে। তোমরা দেখেছো যে ডোনাল্ড ট্রাম্প এখন 4 বছরের জন্য রাষ্ট্রপতি হয়েছে। এর আগে ছিল জো বাইডেন, তার আগে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ছিলেন। তাকেও দেশের লোক মানে ভোট না দিয়ে ক্ষমতাচ্যুত করে দিয়েছে। ওকে, আচ্ছা, রাইট। তাহলে আমরা এটা বুঝতে পারছি যে জনপ্রতিনিধিত্বমূলক সরকার কিন্তু পরোক্ষভাবে জনগণের কাছে জবাবদিহি করবে, পরোক্ষভাবে, কিন্তু পরোক্ষভাবে। এখানে তোমার আইনসভাতে জবাবদিহি করতে হয়, যারা শাসন বিভাগে আছেন, যারা গভর্নমেন্টে থাকেন, আইনসভার সদস্যদের সমর্থন নিতে হয়। তাই শাসন বিভাগের প্রত্যেকটা মন্ত্রী ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে, সরকারিভাবে বা যৌথভাবে রেসপন্সিবল ওই জনপ্রতিনিধিদের কাছে, জনগণ যাদের ভোট দিয়েছে। তাহলে এটা হলো প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। এটার উপরে জন স্টুয়ার্ট মিল গুরুত্ব দিয়েছে। নেক্সট, 5 নাম্বার, সর্বাধিক যোগ্যদের অংশগ্রহণ। দেখো, এটা কিন্তু গণতন্ত্রের উন্নতির ক্ষেত্রে খুব দরকার। যোগ্য ব্যক্তি নির্বাচিত হবে, যোগ্য ব্যক্তিকে জনগণ ভোট দিয়ে ঠিক করবে, হাইয়েস্ট ভোটে তাকে জিতিয়ে তাকে নির্বাচিত করবে। কিন্তু ওই একটা কথা, গণতন্ত্রে কিছু মানুষের হাতে অর্থ চলে যায়, তারা অর্থ নিয়ে নেয়। সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করে, স্টেট মিশনারি সেটাকে সমর্থন করে। আর এর ফলে কি হয়, সর্বাধিক যোগ্য ব্যক্তি তারা কিন্তু স্থান পায় না। আজকে ইন্ডিয়ান পার্লামেন্টে, লোকসভার যারা, এরা প্রায় কিন্তু দুষ্কৃতিকারী, প্রায় ডন, মাফিয়া, এরকম, হ্যাঁ, খুনি, এরা বেশি সংখ্যক। তাই ভালো মানুষ সেখানে যায় না। কিন্তু জন স্টুয়ার্ট মিল বলছেন যে মানে যোগ্য ব্যক্তিদের ক্ষমতায় পাঠাতে হবে, যোগ্য ব্যক্তিদের
ক্ষমতা তাদের হাতে দিতে হবে। এবং সৎ ব্যক্তি হতে হবে, যোগ্য ব্যক্তি হতে হবে, কোয়ালিটি থাকতে হবে, সৎ ব্যক্তি হতে হবে। হ্যাঁ, তোমার কোয়ালিটি থাকলো কিন্তু সৎ ক্যারেক্টার নাই। শিক্ষিত মানুষ সৎ হয়? সবাই হয় না। সততা শিক্ষিত অশিক্ষিত এই ব্যাপারটা ভাবে না। শিক্ষার মেধাকে অসৎ কাজে ব্যয় করছে, তাহলে সে সৎ হতে পারবে না। তাই জন স্টুয়ার্ট মিল বলছেন যোগ্য হতে হবে, সৎ হতে হবে যারা শাসন ক্ষমতায় যাবেন, আর সচেতন হইতে হবে, সৎ, দক্ষ। এখানে এখানে তোমরা জানো যে কৌটিল্য প্রাচীন ভারতের একজন চিন্তাবিদ, তিনি হলেন কৌটিল্য। তিনি অর্থশাস্ত্র গ্রন্থে রাজার কোয়ালিটি সম্পর্কে বলেছে, সৎ হইতে হবে, সংযমী হইতে হবে, বিচক্ষণ বুদ্ধি হইতে হবে, ভবিষ্যৎ দ্রষ্টা, বিচক্ষণ, ভবিষ্যতে কি হতে পারে, কে শত্রু কে মিত্র হতে হবে। তাহলে 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 এবং সাহসী হইতে হবে, আবার ধৈর্যশীল হইতে হবে, আবার আবার প্রয়োজনে তেজ দেখাইতে হবে, বাহুবল থাকতে হবে, আবার আবার বুদ্ধিবল থাকতে হবে। এ কথা কৌটিল্য বলেছেন। আবার ওয়েস্টার্ন পলিটিক্যাল থিঙ্কার তিনি হলেন ম্যাকিয়াভেলি, তিনিও বলেছেন রাজা হবেন সিংহের মতো শক্তিশালী আর শ্রীগালের মতো ধূর্ত। অর্থাৎ শ্রীগালের যে বুদ্ধি, চাতুরতা করার, সেই বুদ্ধি রাজার মধ্যে থাকতে হবে, শাসকের মধ্যে থাকতে হবে। আবার শাসকের গায়ে বল থাকতে হবে, সিংহের মতো বল থাকতে হবে। তাহলে শক্তি আর বুদ্ধি দুটোই দরকার শাসন ক্ষমতায়। তাই এখানে এই কথার সঙ্গে আমরা কিন্তু জন স্টুয়ার্ট মিলের কথা মিল আছে। সচেতন হইতে হবে, সৎ হইতে হবে। ও অ্যারিস্টটল, রাষ্ট্রবিজ্ঞানের জনক, তিনিও বলেছেন যারা শাসক হবেন তারা ভালো মানুষ হবেন, তারা নাগরিক হবেন। নাগরিক কারা? যারা আনুগত্য প্রকাশ করে রাষ্ট্রের, সরকারের প্রতি, রাষ্ট্রের প্রতি, তারা নাগরিক। আর ভালো মানুষ হলো আনুগত্য প্রকাশের গুণ থাকতে হবে, শিক্ষিত হইতে হবে, সচেতন হইতে হবে, এবং মানে সততা থাকতে হবে, বিচক্ষণতা থাকতে হবে। এমন মানুষ কিন্তু শাসকে যেতে হবে। এই কথা কিন্তু জন স্টুয়ার্ট মিলও কিন্তু এই কথাটাই বলেছেন। তাহলে অ্যারিস্টটলের সঙ্গে মিল আছে। আবার তুমি দেখো প্লেটো তার রিপাবলিক গ্রন্থে অভিভাবক শ্রেণী মানে শাসক শ্রেণীর কথা বলেছেন। শাসক শ্রেণীকে 50 বছর ধরে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, আবার শাসক শ্রেণীর যারা যাবেন তাদের পরিবার থাকবে না, তাদের ব্যক্তিগত সম্পত্তি থাকবে না, পরিবার থাকবে না, ব্যক্তিগত চুরি কার জন্য করবে ভাই? দেখো, হ্যাঁ, এমন। এবং 50 বছর পড়াশোনা মানে কি? দার্শনিক রাজা, কিং ফিলোসফার। তাহলে প্লেটোর রিপাবলিকে উল্লেখিত যে শাসকের কথা বলেছেন, যে রাজার কথা বলেছেন, যে শাসক শ্রেণীর কথা বলেছেন, ঠিক সেই ধরনের শাসকের কথা জন স্টুয়ার্ট মিল বলেছেন। দেখো, শিক্ষিত হইতে হবে, সচেতন হইতে হবে, সৎ হইতে হবে, দক্ষ হইতে হবে, তাহলেই কিন্তু গণতন্ত্র শক্তিশালী। ভারতবর্ষে এরকম শাসকের মধ্যে আছে কিনা তোমরা মিলিয়ে নেবে, কতটুকু আছে নাই দেখবে, কি স্টেটের ক্ষেত্রে কি গোটা ভারতবর্ষের ক্ষেত্রে। এটা আমি বলে আমি নিরপেক্ষতাকে নষ্ট করতে চাই না, আমি একাডেমি বক্তব্য রাখতে চাইছি, তোমরা শিখবে। নেক্সট, তাহলে যারা শাসন ক্ষমতায় যাচ্ছে তারাই শুধু শিক্ষিত হলে হবে? তারা তো শিক্ষিত হবে, সৎ হবে, দক্ষ হবে, পাশাপাশি দেশের জনগণকে সচেতন হবে, জনগণকে সৎ হইতে হবে, সচেতন হইতে হবে, জনগণকে দক্ষ হইতে হবে, কর্মদক্ষ হইতে হবে। দেশের জনসংখ্যা শুধু বাড়লেই দেশের উন্নতি হবে না। কর্মদক্ষতা, জনসংখ্যার মধ্যে সততা, দায়িত্ববোধ, কর্তব্যবোধ, সামাজিক ন্যায় পরায়ণতা, রাষ্ট্রের প্রতি আনুগত্য পরায়ণতা, এগুলো থাকবে। কিন্তু শুধু রাষ্ট্রের প্রতি আনুগত্য দেখালে হবে না। রাষ্ট্রের যে ভুল, রাষ্ট্রের আইন বিচার ব্যবস্থা যদি ভুল হয়, নিরপেক্ষতা ক্ষুণ্ণ করে, তার বিরুদ্ধে জনগণ প্রতিবাদ করবে, তার বিরুদ্ধে জনগণ মত প্রকাশ করবে। সেখানে যদি চুপ থাকে জনগণ, তাহলে কিন্তু গণতন্ত্র উন্নত হবে না। এই যে আমাদের দেশে যে করাপশন হয়, সাধারণ শিক্ষিত মানুষ অনেক নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ, ভালো লক্ষণ নয়। কিন্তু যত পলিটিক্স কাটাছেড়া করা যাবে, সরকারের গভর্নমেন্ট পলিসিকে কাটাছেড়া করতে হবে, গভর্নমেন্ট পলিসি। এবং আমি আগেই বলেছি যে গভর্নমেন্টকেও
মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে, চিন্তা প্রকাশের, চিন্তা করবার স্বাধীনতা দিতে হবে। তাহলে এই কথা আমরা আজকে আলোচনা করেছি। এবার দেখো, তাই প্রত্যেকটা মানুষের ভোটের অধিকার দিতে হবে। জন স্টুয়ার্ট মিল ভোটের অধিকার সকলেরই দেওয়ার কথা বলছেন, কিন্তু উনি বলছেন যে ভোটের অধিকারটা যাতে ব্যবহার করতে পারে সেদিকটা আগে বেশি গুরুত্ব দিতে হবে। সার্বিক এডুকেশন, সার্বজনীন শিক্ষা, রাইট টু এডুকেশন প্রত্যেকটা মানুষের মধ্যে দিতে হবে। রাইট টু এডুকেশন, দেখো ভারতের সংবিধানের 29-30 ধারায় যে রাইট টু এডুকেশন, রাইট টু কালচার, সেটা কিন্তু সংখ্যালঘু ভাষা, সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য। পরবর্তীকালে ভারত সরকার বুঝতে পেরেছে যে রাইট টু এডুকেশন গুরুত্বপূর্ণ, 21 ধারায় আবার যুক্ত করেছে। এই ভারতবর্ষের সংবিধান, এত বড় সংবিধান, রাইট টু এডুকেশনকে গুরুত্ব দেয়। জন স্টুয়ার্ট মিল বলছেন যে রাইট টু এডুকেশন প্রত্যেকটা মানুষের দিতে হবে, এবং মানুষ সচেতন হবে, শিক্ষিত হবে। শিক্ষিত হলেই সচেতন হবে তা না, শিক্ষার সঙ্গে সঙ্গে চেতনা, পলিটিক্যাল কনসাসনেস, সামাজিক কনসাসনেস, সংস্কৃতির ক্ষেত্রে কনসাসনেস, কোন সংস্কৃতি দেশের মধ্যে চলছে সেটা কিন্তু ভাবতে হবে। তারপরে জনগণকে ভোটের অধিকার দিতে হবে। আমরা অনেক সময় বলি তৃতীয় বিশ্বের যে দেশগুলো গণতন্ত্র চলছে না ভালো, ও বাংলাদেশ, পাকিস্তান গণতন্ত্র ভালো চলছে না। জনগণের মধ্যে চেতনা দরকার, সততা দরকার, কর্তব্যবোধ দরকার। জনগণ সচেতন হলে, জন স্টুয়ার্ট মিল বলছেন, শাসকরা কিন্তু সংযত হবে। শাসকরা সংযত হবে, তাহলে তারা সৎ থাকবে। তাহলে ভোটটা কিন্তু, ভোটের যে অধিকার, নিরক্ষর মানুষ, অজ্ঞ মানুষ, তাদের না দিয়ে ভোটের অধিকার সবাইকে দিতে হবে, কিন্তু ভোটের অধিকারটা দেওয়ার আগে তাদেরকে শিক্ষিত সচেতন করতে হবে। এই কথা জন স্টুয়ার্ট। তাহলে গণতন্ত্র কিন্তু সফল হবে, ভালো গণতন্ত্র উন্নত হবে, দায়িত্বশীল হবে। সরকার যেমন দায়িত্বশীল হবে, সরকার যেমন জ্ঞান ভিত্তিক হবে, নাগরিকরা কিন্তু সুনাগরিক হবে, নাগরিকরা জ্ঞান ভিত্তিক হবে, নাগরিকরা দায়িত্ববোধ হবে, রেসপন্সিবল স্টেটের প্রতি, রেসপন্সিবল সোসাইটির প্রতি। নেক্সট 6 নম্বর, সংখ্যালঘু স্বার্থ রক্ষা করা। গণতন্ত্রে সংখ্যালঘু স্বার্থ রক্ষা করলে গণতান্ত্রিক ব্যবস্থাটা আরো উন্নত হবে। জন স্টুয়ার্ট মিল বলছেন সংখ্যালঘু, যারা সংখ্যায় কম, তাহলে জনপ্রতিনিধি যেখানে যায়, নির্বাচনের মাধ্যমে সরকার তৈরি হয়, যে দল এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই দলই সরকার গঠন করে। কিন্তু আইনসভাতে বিরোধী দল থাকে সংখ্যায় কম, তারা কিন্তু সংখ্যায় কম, তারা সংখ্যালঘু, তারা যে বক্তব্যগুলো বলছে নস্যাৎ করে দেয় সংখ্যাগরিষ্ঠের জোরে। কিন্তু তাদের যদি বক্তব্য সঠিক হয় সেটাকে শোনা উচিত সরকারের। গণতন্ত্র সম্পর্কে জন স্টুয়ার্ট মিল এই কথা বলছে। আর রাষ্ট্রের মধ্যে যারা সংখ্যালঘু তাদের গুরুত্ব দিতে হবে, তাদেরকে তাদের স্বার্থ রক্ষা করবার চেষ্টা করতে হবে, তাহলে গণতন্ত্র সফল হবে। সংখ্যালঘু স্বার্থ সুরক্ষিত করতে হবে গণতন্ত্রে। সরকার কোনো গোষ্ঠীকে, কোনো সংখ্যালঘু সম্প্রদায়কে সরকার শক্তি প্রয়োগ করে দমিয়ে দিলে হবে না, তাতে গণতন্ত্র থাকবে না, গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে তাতে। তাহলে এখানে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। জন স্টুয়ার্ট মিল বলছেন যে সাপোজ 100 জন মেম্বার রয়েছে, জনপ্রতিনিধি রয়েছেন, সিদ্ধান্ত হবে সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে, মানে 51 বেশি হলেই হবে, 51+, 51 হলেও হবে, তো 52 হতে পারে, 53 হতে পারে, 99 হতে পারে। ধরো 100 জনের 99 জন সমর্থন পাচ্ছে, কিন্তু সেটা অন্যায় সিদ্ধান্ত, গভর্নমেন্ট পলিসিটা রং, আনডেমোক্রেটিক, ডেমোক্রেসি ক্ষুণ্ণ করবে, নাগরিক অধিকার, বাকস্বাধীন সব কেড়ে নেওয়ার জন্য আইন তৈরি করছে। কিন্তু যেহেতু সে দল সরকার তৈরি করেছে, তার নিরঙ্কুশ একক সংখ্যাগরিষ্ঠতা আছে, সে 99 জনই কিন্তু জনপ্রতিনিধি ওই বিলের পক্ষে, ওই আইনের পক্ষে সই করবে। তাহলে একজনের মতামত, বিরোধী মতামত, সে সঠিক বলছে, এটা অন্যায়, এবং সত্যিকারের নিরপেক্ষ বিচারে এটা অন্যায়, কিন্তু পাশ হয়ে যাবে 99 জনের সমর্থনে। অন্যায় আইন, অন্যায়মূলক আইন, জনস্বার্থ বিরোধী আইন তৈরি হয়ে যাবে। এটা হলো
জন স্টুয়ার্ট মিল বলছেন সংখ্যাগরিষ্ঠের স্বৈরাচার। এই সংখ্যাগরিষ্ঠের স্বৈরাচার যদি থাকে তাহলে সংখ্যালঘুর স্বার্থ বিঘ্নিত হবে। সংখ্যালঘুদের স্বার্থটা যথাযথ কিনা, তারা তাদের বক্তব্য ঠিক কিনা সেটা বিচার বিশ্লেষণ করে দেখতে হবে, গঠনমূলক কিনা এটা কিন্তু গণতান্ত্রিক সরকারকে ভাবতে হবে। তবে রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্টটা কিন্তু ট্রুথফুল হবে, সঠিক হবে সেটা। তাই আজকে উনি বলছেন যে যে দমিয়ে দিলে হবে না, দমিয়ে দিলে হবে না, তাহলে ডেমোক্রেসি দুর্বল হয়ে পড়বে। নেক্সট হচ্ছে সক্রিয় নাগরিক। দেখো সক্রিয় নাগরিক, নাগরিকদের দুই ভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে সক্রিয় নাগরিক আর একটা হচ্ছে নিষ্ক্রিয় নাগরিক। নিষ্ক্রিয় নাগরিক কারা? পলিটিক্যাল সিস্টেমের প্রতি অ্যাপাথি, উদাসীন, সরকারের প্রতি উদাসীন, এটা ঘৃণা জন্মে গেছে, এ আর রোধ করা যাবে না। গভর্নমেন্টের প্রশাসনে দুর্নীতি, কিচ্ছু মাথা ঘামাচ্ছে না নাগরিকরা, তারা কিন্তু নিষ্ক্রিয় নাগরিক। আর যারা সরকারের ত্রুটি সম্পর্কে ভাবছেন, মানুষকে ধরে ধরে বোঝাচ্ছেন, জনমত তৈরি করবার চেষ্টা করছেন, সরকার পরিবর্তনের চেষ্টা করছেন, প্রতিবাদ করছেন, তারা কিন্তু সক্রিয় নাগরিক। জন স্টুয়ার্ট মিল বলছেন যে নাগরিকদের সক্রিয় হতে হবে। নাগরিকরা যত বেশি সক্রিয় হবে, যত বেশি রাষ্ট্রের উদ্দেশ্য সম্পর্কে সচেতন হবে, যত বেশি রাষ্ট্রের কাজ সম্পর্কে সচেতন হবে, যত বেশি ন্যায় অন্যায় সম্পর্কে সচেতন হবে, যত বেশি বিচার বিভাগের নিরপেক্ষতা সম্পর্কে সচেতন হবে, যত বেশি শাসন বিভাগের গভর্নমেন্ট পলিসি যেটা নিচ্ছে সেটা সঠিক না ভুল এই ব্যাপারে যত বেশি নাগরিকরা সচেতন হবে, তত কিন্তু ডেমোক্রেসি উন্নত হবে। তাহলে সক্রিয় নাগরিকের উপরে গুরুত্ব দিয়েছেন কে? জন স্টুয়ার্ট মিল। তার জন্য পলিটিক্যাল এডুকেশন দরকার। জেনারেল এডুকেশন প্রত্যেকটা মানুষের নিতে হবে, তার পাশাপাশি উনি বলছেন যে শুধু জেনারেল এডুকেশন নিলেই যে পলিটিক্যালি এডুকেটেড হবে তা হবে না, পলিটিক্যালি এডুকেটেড হতে হবে তাকে। রাষ্ট্র, রাজনীতি, ধর্ম, শিক্ষা সব মিলে সোসাইটির বিভিন্ন দিক, মানুষের বিভিন্ন দিক আছে, রাজনৈতিক দিক আছে, সামাজিক দিক আছে, অর্থনৈতিক দিক আছে, শিক্ষার দিক আছে, সাংস্কৃতিক দিক আছে, সব দিক নিয়ে ভাবতে হবে। এইটা হলো পলিটিক্যাল কনসাসনেস। এই পলিটিক্যাল কনসাসনেস, রাজনৈতিক সচেতনতা নাগরিকদের মধ্যে যত বিস্তার ঘটবে, গণতন্ত্র তত উন্নত হবে। তাই গণতন্ত্রের একটা উৎকৃষ্ট গণতন্ত্র হবে এবং মানুষের মধ্যে একটা রাজনৈতিক শিক্ষা, মানে কর্তব্যবোধ, কাকে ভোট দিলে ভালো হবে, কাকে ভোটাধিকার প্রয়োগ করলে, ক্ষমতাচ্যুত করলে ভালো হবে। কিন্তু আমাদের মতো দেশগুলিতে, আমাদের আজকে ডেভেলপিং কান্ট্রি হলেও কিন্তু তৃতীয় বিশ্বের ক্যারেক্টার গুলো ইলেকশনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি, কোনো অবাধ নিরপেক্ষ যে ইলেকশন ভারতবর্ষের মতো দেশগুলিতে হয় না। তা যাই হোক, যদি আমরা বলি না কেন যে বিশ্বের সব থেকে বৃহৎ গণতান্ত্রিক দেশ, গণতন্ত্রের পীঠস্থান আমেরিকা, রিপাবলিকান স্টেট। ইংল্যান্ডে থেকে পার্লামেন্টারি ডেমোক্রেসি উদ্ভব হয়েছে ঠিকই, কিন্তু ইংল্যান্ডে এখনো রক্ষণশীলতা আছে, যেটা আমি আগে বলেছি, রাজা বা রানী বংশগতভাবে ক্ষমতায় আসে। সেখানকার আইনসভার উচ্চকক্ষ লর্ডসভা সদস্যরা নির্বাচিত হন না। আমাদের দেশে সেই দিক থেকে অনেকটা ডেমোক্রেটিক। কিন্তু কথা হলো কি, যে সরকার গভর্নমেন্টে যারা যাচ্ছেন তাদের সম্পর্কে মানুষের ধারণা, মানুষের দায়িত্ববোধ, হ্যাঁ, পলিটিক্যাল পার্টিসিপেশন, হ্যাঁ, পলিটিক্যাল কালচার। পলিটিক্যাল কালচার কাকে বলে? রাজনৈতিক ব্যবস্থার প্রতি জনগণের, সেই ব্যবস্থার অন্তর্ভুক্ত জনগণের বিশ্বাস গড়ে ওঠে, অনুভূতি গড়ে ওঠে, আবেগ গড়ে ওঠে, দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে, মূল্যবোধ গড়ে ওঠে। এখন এগুলো গড়ে ওঠে, কিন্তু এগুলো অনুকূল হয়, প্রতিকূল হয়। শাসক শ্রেণী সবসময় চেষ্টা করবে, শাসক শ্রেণী মানে অগণতান্ত্রিক শাসক শ্রেণী, হ্যাঁ, গণতন্ত্রকে হত্যা করতে চায়, সেও কিন্তু অনুকূল পলিটিক্যাল কালচার গড়বার চেষ্টা করবে, যে সিস্টেমকে সমর্থন করবে। হিটলার, মুসলিনি, তারাও কিন্তু ওই পলিটিক্যাল
কালচার এমন ভাবে গড়ে তোলবার চেষ্টা করেছে যে আমাদের এই একনায়কতান্ত্রিক পলিটিক্যাল সিস্টেমকে জনগণ সাপোর্ট করুক, এটা কিন্তু চেষ্টা করবে। তো নামে গণতন্ত্র, গণতন্ত্রের মোড়কে স্বৈরতন্ত্র, গণতন্ত্রের মোড়কে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া, গণতন্ত্রের মোড়কে মানুষের চিন্তা করার স্বাধীনতা কেড়ে নেওয়া। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে ডেমোক্রেসিকে যদি উন্নত করতে হয়, তাহলে গণতন্ত্রকে শক্তিশালী করতে হয়, তাহলে প্রত্যেকটা মানুষের মধ্যে পলিটিক্যাল কালচার গড়ার ক্ষেত্রে, পলিটিক্যাল কালচার মানে কি, যে ভারতের ক্ষেত্রে বা সব দেশেই রাজনৈতিক ব্যবস্থার প্রতি বিশ্বাস, অনুভূতি, আবেগ, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ এগুলো মানে সঠিকভাবে গড়ে ওঠা। যেখানে যদি সিস্টেমের ধারক বাহক যারা গভর্নমেন্ট অন্যায় করে, তার বিরুদ্ধে পলিটিক্যাল কালচার গড়ে উঠবে। কিন্তু একটা কথা, শাসক শ্রেণী যতই চেষ্টা করুক পলিটিক্যাল কালচারটা সিস্টেমের পক্ষে তৈরি করার, কিন্তু তার বিপক্ষে কিন্তু গড়ে উঠবেই। হ্যাঁ, এই কথাটা কিন্তু জন স্টুয়ার্ট মিল বলেননি, কিন্তু জন স্টুয়ার্ট মিল বলছেন, যে কথা বলছেন যে ডেমোক্রেসিতে মানুষের মধ্যে দায়িত্ববোধ, মানুষের মধ্যে রাজনৈতিক চেতনা, অর্থনৈতিক চেতনা, সামাজিক চেতনা, শিক্ষা সাংস্কৃতিক বিষয়ে চেতনা, সচেতনতা প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের মধ্যে যদি আসে, ধর্মীয় চেতনা, ধর্মীয় গোড়ামি, কুসংস্কার তাহলে দূর হবে। তাই সামাজিক দিক থেকে গণতন্ত্রকে ভাবতে হবে, তাহলে গণতন্ত্র কিন্তু শক্তিশালী হবে। 8, গণতন্ত্র একটা আদর্শ শাসন ব্যবস্থা। দেখো এই কথা কনসিডারেশন অন রিপাবলিক রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট গ্রন্থে উনি বলছেন যে ডেমোক্রেসি হচ্ছে কাম্য ব্যবস্থা। আমি আগেই বলেছি যে মার্কস তার বিভিন্ন গ্রন্থে সোশ্যালিজমের কথা বলেছেন, কিন্তু সেই সময়েই কিন্তু জন স্টুয়ার্ট মিল ইংল্যান্ডের পুঁজিবাদী অর্থনৈতিক প্রেক্ষাপটে ইংল্যান্ডের শ্রমজীবী মানুষের মুক্তি কিভাবে হবে সে কথা বলেননি, কিন্তু মার্কস কিন্তু সেটা বলেছেন। ক্যাপিটালিজমকে বজায় রেখে ডেমোক্রেটিক সিস্টেমকে কতটা ইফেক্টিভ করা যায়, কতটা পজিটিভ করা যায়, কতটা মানব কল্যাণে নিয়ে যাওয়া যায় ডেমোক্রেটিক সিস্টেমকে, সেইটার উপরে জন স্টুয়ার্ট মিল গুরুত্ব দিয়েছেন। সেই কারণে উনি বলছেন যে গণতন্ত্র হলো সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা, আদর্শ শাসন ব্যবস্থা, এর উপরে আর কোনো শাসন ব্যবস্থা হতে পারে না। তার মানে উনি পুঁজিবাদী গণতন্ত্রের জায়গায় ভবিষ্যতে সোশ্যালিজম, উন্নত মানের শাসন ব্যবস্থারও, যেখানে শ্রমজীবী মানুষ খেয়ে পরে বেঁচে থাকতে পারবে, প্রত্যেকটা মানুষ, যেখানে বেকার সমস্যা থাকবে না, যেখানে প্রত্যেকটা মানুষ কাজ করবে, কাজ অনুযায়ী মজুরি পাবে, এমন একটা সিস্টেম সোশ্যালিজম, সেইটাকে তিনি শ্রেষ্ঠ শাসন ব্যবস্থা বলেননি। জন স্টুয়ার্ট মিল বলেছেন যে ডেমোক্রেটিক সিস্টেম এটা হইল সর্বোৎকৃষ্ট সিস্টেম, এটা কাম্য, শুধু কাম্য নয়, সব থেকে উন্নত মানে নয়। গণতন্ত্রের শর্ত দেখো, জন স্টুয়ার্ট মিল বলছেন, কি বলছেন, যে সরকার সম্পর্কে জনগণের সচেতনতা, এই খুব গুরুত্বপূর্ণ কথা। সরকার সম্পর্কে জনগণের সচেতনতা থাকলে সরকার কিন্তু পলিসি নির্ধারণে চিন্তা ভাবনা করবেন যে এর কতটা মেরিট আছে, কতটা ডিমেরিট আছে, বিচার বিশ্লেষণ করতে বাধ্য হবেন সরকার স্বৈরাচারের জায়গা থেকে সরে আসতে পারে, সংযত হতে পারে, যদি জনগণ সচেতন থাকে। এই কথা জন স্টুয়ার্ট মিল। 2, সরকারের নিরাপত্তা সম্পর্কে জনগণের ইচ্ছা থাকতে হবে। গণতান্ত্রিক সরকারকে রক্ষা করবে কে? জনগণ। জনগণ সরকারকে রক্ষা করবে। অন্য কোনো আনডেমোক্রেটিক স্টেটের গভর্নমেন্ট, স্বৈরাচারী সরকার, ধর্মীয় একনায়কতান্ত্রিক সরকার, ওয়ান পার্সন ডিক্টেটরশিপ গভর্নমেন্ট, তারা যদি আক্রমণ করে ডেমোক্রেটিক স্টেটকে, তখন জনগণকে রক্ষা করতে হবে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, মিলিটারি গভর্নমেন্টের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাহলে জনগণ সরকারকে রক্ষা করার সামর্থ্য অর্জন করতে হবে।
সরকারের নিরাপত্তা জনগণের উপর নির্ভর করে। জনগণকে ভাবতে হবে গভর্নমেন্টের নিরাপত্তা, গভর্নমেন্টের পুলিশ বাহিনী, মিলিটারি বাহিনী, গোয়েন্দা বাহিনী ফেলিওর হবে যদি জনগণ সরকারকে নিরাপত্তা না দেয়। খুব উন্নত মানের কথা, স্টুয়ার্ট মিলের এই বক্তব্যটা অত্যন্ত উন্নত মানের, হাই লেভেলের কথা। যাই হোক, তৃতীয়ত গণতন্ত্রের শর্ত হলো 3 নাম্বার। 3 নাম্বারে কি বলছেন, যে সরকারের কর্মসূচি সম্পর্কে জনগণকে আগ্রহ দেখাইতে হবে। সরকার যে সিদ্ধান্ত নেয়, গভর্নমেন্ট পলিসি, বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে, সেই পলিসিতে সে কর্মসূচি সম্পর্কে জনগণকে আগ্রহ প্রকাশ করতে হবে। তাহলে 3 নাম্বার গণতন্ত্রের শর্ত। তিনি বলছেন সরকার সম্পর্কে জনগণের চেতনা থাকতে হবে। 2, সরকারের নিরাপত্তা সম্পর্কে জনগণের মানসিক দৃঢ়তা থাকতে হবে, সামর্থ্য থাকতে হবে। 3, সরকারের কর্মসূচি সম্পর্কে জনগণের আগ্রহ থাকতে হবে। 10 নাম্বার পয়েন্টে আসছে, মেন পয়েন্ট। গণতন্ত্রের পরিপন্থী বা প্রতিকূল পরিস্থিতি। গণতন্ত্র কখন বাধার সম্মুখীন হয় সে কথা জন স্টুয়ার্ট মিল ওয়াকিবহাল করেছেন বা অবহিত করেছেন আমাদের। কিভাবে? 1 নম্বর, দেশের জনগণ বিনা বাধায় সামরিক শক্তিকে মেনে নিলে গণতন্ত্রের পরিবেশ নষ্ট হবে। মিলিটারি শক্তি জোর করে জনগণের উপর অত্যাচার করছে, যদি জনগণ বিনা বাধায় মেনে নেয় মিলিটারিদের অত্যাচার, তাহলে কিন্তু সেটা গণতন্ত্রের প্রতিকূল পরিস্থিতি, গণতন্ত্রের পরিবেশ নষ্ট হয়ে যাবে। 2, তাহলে মিলিটারি শক্তিকে বিনা বাধায় যদি মেনে নেয়, মিলিটারি ভালো কাজ করলে মানবে, যদি অন্যায় করে তার বিরোধিতা করবে। 2, জনগণ দুর্বল এবং ভীরু হয়। যে রাষ্ট্রের জনগণ দুর্বল হয়, ভীরু হয়, সাহস না থাকে, তাহলে সেই রাষ্ট্রের গণতান্ত্রিক শাসন দুর্বল হবে। 3, জনগণ অত্যন্ত ভীরু হলে কি হয়, দাসত্বের মানসিকতা দেখায়। জনগণ খুব হীনমন্যতায় ভুগছে, আমরা ছোট, আমরা গরিব, আমাদের মধ্যে শিক্ষা নেই, আমাদের ক্ষমতা নেই, এই যে একটা দাসত্বর একটা মানসিকতা যে রাষ্ট্রের মধ্যে জনগণের মধ্যে থাকবে, তার সে দেশের গণতন্ত্র বাধার সম্মুখীন হবে। এটা গণতন্ত্রের পক্ষে প্রতিকূল অবস্থা, পরিপন্থী অবস্থা। 4, অধিকাংশ জনগণ রাজনৈতিক সচেতনহীন হলে, একটা দেশের মেজর পোর্শন অর্থাৎ অধিকাংশ জনগণ যদি রাজনৈতিক চেতনাহীন হয়, রাজনীতি বোঝে না, রাজনীতি চেষ্টাও করে না বোঝার, তাহলে সে দেশের গণতন্ত্র বাধার সম্মুখীন হবে, গণতন্ত্র সফল হবে না। 5 নাম্বার, জনগণ স্বতঃস্ফূর্তভাবে রাষ্ট্র পরিচালনায় এগিয়ে আসবে। এটা স্বাভাবিক, কিন্তু আসে না। জনগণ স্বতঃস্ফূর্তভাবে রাষ্ট্র পরিচালনা যদি এগিয়ে না আসে, তাহলে কি হবে বলতো? তাহলে সেই রাষ্ট্র কিন্তু, সেই রাষ্ট্রে গণতন্ত্র দুর্বল হয়ে যাবে। তাহলে এইগুলি হচ্ছে গণতন্ত্রের পক্ষে বাধা। গণতান্ত্রিক পরিবেশ প্রতিকূল অবস্থার সৃষ্টি হয়, দেশের জনগণ বিনা বাধায় সামরিক শক্তির অত্যাচারকে মেনে নিলে, জনগণ দুর্বল হলে, ভীরু হলে, জনগণের মধ্যে দাসত্বের মানসিকতা থাকলে, অধিকাংশ জনগণ রাজনৈতিক চেতনাহীন হলে, আর স্বতঃস্ফূর্তভাবে রাষ্ট্র পরিচালনায় অংশ না নিলে, এইগুলো যদি একটা রাষ্ট্রের জনগণের মধ্যে থাকে, তাহলে সেই গণতান্ত্রিক পরিবেশটা নষ্ট হয় এবং গণতান্ত্রিক অনুকূল পরিবেশের পরিবর্তে সেখানে প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হয়। নেক্সট 11, গণতান্ত্রিক পরিবেশ। তাহলে এই বাধাগুলো যদি দূর করা যায়, উপযুক্ত সুযোগ্য পরিবেশ কিন্তু তৈরি হবে। সামরিক মিলিটারি শক্তির বল প্রয়োগের বিরোধিতা করলে, গণতান্ত্রিক চেতনা মানুষের মধ্যে এলে, জনগণ স্বতঃস্ফূর্তভাবে রাজনৈতিক কাজে অংশ নিলে,
সংখ্যাগরিষ্ঠের স্বৈরাচারের বিরুদ্ধে যদি প্রতিবাদ করে, জনমত গঠিত হয়, তাহলে কিন্তু গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে। 12, ব্যক্তি স্বাধীনতা। জন স্টুয়ার্ট মিল তার গণতান্ত্রিক বিকাশের ক্ষেত্রে ব্যক্তিগত স্বাধীনতাকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। উদারনীতিবাদ শুধু সংখ্যার বিচারে উদারনীতিবাদী গণতন্ত্রকে বিচার করলে হবে না, গুণগত দিক থেকে বিচার করতে হবে। আপামর জনগণের সংখ্যার পরিবর্তে ব্যক্তিগত যে স্বাধীনতা, সেটাকে বেশি গুরুত্ব দিতে হবে। ওয়ান ভোটকে জন স্টুয়ার্ট মিল সমর্থন করেছেন। প্রত্যেক ব্যক্তির একটা করে ভোটের অধিকার থাকবে, কিন্তু ভোটের অধিকার পাওয়ার ক্ষেত্রে দেখতে হবে যে শিক্ষিত, সচেতন, নিরপেক্ষভাবে ভোট প্রয়োগ করতে পারবে কিনা, স্বাধীনভাবে ভোট প্রয়োগ করতে পারবে কিনা, এগুলোকে গুরুত্ব দিতে হবে। কিন্তু গণতন্ত্রে একটা ভয় আছে। জন স্টুয়ার্ট মিল বলেছেন যে প্রভাবশালী তত্ত্ব, এলিটিস্ট যারা অর্থবান, ক্ষমতায় যারা থাকেন, তারা কিন্তু ভোটারদের প্রভাবিত করেন। এখানে তারা রাজনৈতিক নিয়ন্ত্রণ আরোপ করে গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করে। এদিকে জনগণকে খেয়াল রাখতে হবে। আমরা গণতান্ত্রিক ব্যবস্থা, গণতন্ত্রের বিকাশ, উন্নতি ক্ষেত্রে ইংল্যান্ডের বিখ্যাত চিন্তাবিদ জন স্টুয়ার্ট মিলের আলোচনা এতক্ষণ ধরে করলাম, কিন্তু তার আলোচনার মধ্যে ত্রুটি আমি পাশাপাশি তুলে ধরেছি। আলাদাভাবে একটু ত্রুটি আলাদা করে বলি, ভালো হবে তোমাদের। এলিট প্রবণতা, অর্থাৎ দেশে যারা সম্পদশালী, প্রভাবশালী, অর্থবান, ধনী, তাদের আধিপত্য গণতান্ত্রিক সরকারে প্রতিষ্ঠিত হয়, সে কথা কিন্তু জন স্টুয়ার্ট মিল তুলে ধরতে ব্যর্থ হয়েছে। 2, মিল পলিটিক্যাল ইকোনমির কথা বলেছেন। দেখো, সমাজ ব্যবস্থাতে যারা অর্থবান, অর্থনৈতিক ক্ষমতা যাদের হাতে থাকে, শ্রেণী এবং শোষণ ভিত্তিক সমাজ ব্যবস্থাতে সেই অর্থবানরাই রাজনৈতিক ক্ষমতা উপরিতলে আধিপত্য বিস্তার করে। উপরিতলে আছে রাষ্ট্র, রাজনীতি, ধর্ম, শিক্ষা, সংস্কৃতি, সব ক্ষেত্রেই কিন্তু অর্থবানরা প্রভাব বিস্তার করে। এই কথাটা জন স্টুয়ার্ট মিল তার গণতন্ত্রের বিকাশের তত্ত্বে উল্লেখ করেননি। আধুনিক কালে পুঁজিবাদী অর্থ ব্যবস্থাতে, পুঁজিবাদী গণতন্ত্রে প্রভাবশালী অর্থবানরা তারা নাগরিক সমাজের শিক্ষিত মানুষকে, বিশেষ করে উচ্চ শিক্ষিত মানুষকে তারা কনভিন্সড করে, প্রভাবিত করে, তাদের দ্বারা একটা আদর্শ, দর্শন, ইডিওলজি তৈরি করে সাধারণ মানুষের মধ্যে প্রবেশ করাচ্ছে। আর সাধারণ মানুষ সেটাকে মেনে নিচ্ছে। এখানে যে এই বক্তব্য জন স্টুয়ার্ট মিল তুলে ধরেননি। আর এই যে আদর্শ, ভাবধারা, ইডিওলজি, এটা হলো ধনীদের আদর্শ, শাসকদের আদর্শ। তার পাল্টা হিসেবে শ্রমজীবী মানুষকে শোষণ করছে। এই আদর্শের মধ্য দিয়ে শ্রমজীবী মানুষকে শোষণ করছে। শ্রমজীবী মানুষকে আলাদা একটা পাল্টা আদর্শ তৈরি করতে হবে। যে কথা অ্যান্টোনিও গ্রামসি বলেছেন, ইটালির চিন্তাবিদ, নয়া মার্ক্সবাদী চিন্তাবিদ, যে শ্রমিকরা যারা সাধারণ শিক্ষিত মানুষ, তারা কিন্তু শ্রমজীবী মানুষের সঙ্গে মিশে শ্রমজীবী মানুষদের আলাদা একটা ইডিওলজি তৈরি করে সমাজের, নাগরিক সমাজের বিভিন্ন স্তরে তারা ইডিওলজিটা প্রসার ঘটাবে। যে ইডিওলজি শাসক শ্রেণী শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, তার বিরুদ্ধে ইডিওলজি তৈরি করবে। এই কথা কিন্তু জন স্টুয়ার্ট মিল তার তত্ত্বে উল্লেখ করেননি। জন স্টুয়ার্ট মিল
তার তত্ত্বে স্ববিরোধী বক্তব্য রেখেছেন, ব্যক্তিগত স্বাধীনতার কথা বলছেন, আবার রাষ্ট্রীয় কর্তৃত্ব। তবে তিনি সেই রাষ্ট্রই ভালো, সেই গণতান্ত্রিক ব্যবস্থায় ভালো যে গণতান্ত্রিক সরকার জনমতকে গুরুত্ব দিবে না, স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার দিবে না, জনমত যদি নীরবে মেনে নেয় সবকিছু, তাহলে সেই রাষ্ট্র স্বাস্থ্যকর নয়, সে রাষ্ট্র ভালো রাষ্ট্রে গণতান্ত্রিক রাষ্ট্র হবে না। তাহলে মিলের এই রাষ্ট্রীয় কর্তৃত্ব, এখানে স্টেটের শেষ পর্যন্ত রিজনেবল রেস্ট্রিকশনের কথা বললেও চূড়ান্ত ভাবে বাকস্বাধীনতা কেড়ে নিতে পারবে রাষ্ট্র, চূড়ান্ত ভাবে সমবেত হওয়ার অধিকার রাষ্ট্র কেড়ে নিতে পারবে, চূড়ান্ত ভাবে রাষ্ট্র স্থায়ীভাবে বসবাসের অধিকারও কেড়ে নিতে পারবে। এই কথা মিলের তত্ত্বে লক্ষ্য করা যায়। 4, উদারনৈতিক গণতন্ত্র সোনার পাথর বাটির মতো। কেন? যেখানে শোষণ সিস্টেম আছে, সেখানে গণতন্ত্র যতই উন্নত হোক না কেন, সেই গণতন্ত্র কিন্তু শোষকদের গণতন্ত্রে পরিণত হবে, মুষ্টিমেয় ব্যক্তির গণতন্ত্রে পরিণত হবে। ভোট ব্যবস্থা, সার্বিক ভোটাধিকার, রিপ্রেজেন্টেটিভ নির্বাচনের ক্ষমতা জনগণের থাকলেও মূলত কিন্তু শাসক শ্রেণী অর্থাৎ ধনী আরো ধনী হচ্ছে। আবার পৃথিবী ব্যাপীতে দেখবো আমরা ধনী দেশ আরো ধনী হচ্ছে, গরিব দেশ আরো গরিব হচ্ছে। দেশের মধ্যে গরিব মানুষ ভিসিয়াস সার্কেল অর্থাৎ দারিদ্র্যের দুষ্ট চক্রে পড়ছে, এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও ভিসিয়াস সার্কেল অর্থাৎ যে দেশগুলো দরিদ্র তাদের রাজনৈতিক স্বাধীনতা আছে কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা নেই। এইভাবে মিলের তত্ত্বের আমরা সমালোচনা করতে পারি। মিল অর্থনৈতিক গণতন্ত্রের প্রতি গুরুত্ব দেননি, প্রত্যেকটা মানুষের রাজনৈতিক অধিকার, সচেতনতা, দায়িত্ববোধ, কর্তব্যবোধ, সরকারের কর্তব্যবোধ গড়ে উঠবে, দায়িত্ববোধ গড়ে উঠবে, সরকার যোগ্য হবে, সব কথা ঠিক আছে। কিন্তু কথা হলো কি, যে ধনশালী উদারনীতি গণতান্ত্রিক রাষ্ট্রে সেখানে অর্থনীতি যাদের হাতে থাকছে, অর্থনৈতিক ক্ষমতা, তারাই কিন্তু রাজনীতিকে প্রভাবিত করছে। নির্বাচনে হাজার হাজার কোটি টাকা অর্থভাণ্ডার খরচ করে, আর সেই অর্থে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং সরকার তৈরি করে, সেই দল কিন্তু নিয়ন্ত্রিত হয় ধনীদের দ্বারা। এখানে ডেমোক্রেসি কিন্তু দুর্বল হয়ে যায় আর কি। তাই ডেমোক্রেসি তাদের ডেমোক্রেসি। মিল কিন্তু বলছেন যে ব্যক্তির কাজ দুই ধরনের, একটা হলো ব্যক্তিগত কাজ, একান্ত নিজস্ব ব্যাপার, ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি কাজকে দুই রকম ভাগ করছে, একটা ব্যক্তিগত কাজ, একটা হচ্ছে পরকেন্দ্রিক কাজ। ব্যক্তিগত কাজ হচ্ছে এখানে রাষ্ট্র একান্ত ব্যক্তির, রাষ্ট্র কোনো নিয়ন্ত্রণ করতে পারবে না। কিন্তু ব্যক্তি যখন পরের কাজ করতে যাবে, অন্যের কাজ করবে, তখন অন্যের কাজ করতে গিয়ে কারো না কারো স্বাধীনতা বিঘ্নিত হতে পারে। তাহলে পরকেন্দ্রিক কাজ করতে গিয়ে ওই ব্যক্তি যখন অন্যের স্বাধীনতাকে কেড়ে নেবে, তখন রাষ্ট্র সেখানে বাধা আরোপ করবে, অর্থাৎ ব্যক্তির পরকেন্দ্রিক কাজে বাধা দিবে রাষ্ট্র। এই বিষয়টা রাষ্ট্র এখানে বিচার বিশ্লেষণ করে দেখবে যে ভালো কাজ করছে না খারাপ কাজ করবে। যাই হোক, মিল যে ব্যক্তি স্বাধীনতার কথা বলছেন, সেটা কিন্তু উদারনীতি গণতন্ত্রে প্রত্যেক মানুষের থাকে না। সমাজের প্রেক্ষাপটে তিনি স্বাধীনতাকে বিশ্লেষণ করেছেন। তো সমাজে সেখানেও কিন্তু ধনশালী যারা ব্যক্তি, পলিটিক্যালি যারা প্রভাবশালী, তারা সমাজকে নিয়ন্ত্রণ করে, সেখানে দরিদ্র মানুষের সামাজিক মর্যাদা থাকে না। সমাজে বর্ণাশ্রম আছে, যারা নিম্নবর্ণের মানুষ তারা সম্মান পায় না, অর্থ যার আছে তার সম্মান বেশি সামাজিক ক্ষেত্রে। এবং এই ক্ষেত্রেও আমরা দেখব মিলের তত্ত্বের ত্রুটি। এবার আমরা মিলের তত্ত্বের সামাপ করে বলছি, ব্যক্তি স্বাধীনতাকে উনি গুরুত্ব দিয়েছেন, মত প্রকাশের স্বাধীনতাকে গুরুত্ব দিয়েছেন, প্রতিনিধিত্বমূলক সরকারকে গুরুত্ব দিয়েছেন, সংখ্যালঘুর স্বার্থকে রক্ষা করার কথা বলেছেন, জনগণের চেতনার কথা বলেছেন,
জনগণের সক্রিয়তার কথা বলেছেন, সরকারের চেতনার কথা বলেছেন, সরকারের সক্রিয়তার কথা বলেছেন। এগুলো যদি থাকে তাহলে গণতন্ত্র বাস্তবায়িত হবে। সর্বশেষে এই কথা বলবো যে গণতন্ত্র বিকাশে মিলের যে বক্তব্য, সেটা অভিজাত তান্ত্রিক যে সরকার, মুষ্টিমেয় ব্যক্তির সরকার, তার থেকে ভালো। রাজতন্ত্র, গণতন্ত্রের বিপরীত শাসন ব্যবস্থা, রাজতান্ত্রিক শাসনের থেকে মিলের বক্তব্য সঠিক। মিল ইংল্যান্ডের চিন্তাবিদ, তিনি কমন্স সভা, লোকসভার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেননি, কিন্তু সেখানে যে অগণতান্ত্রিক প্রতিষ্ঠান, সেখানে সেই অগণতান্ত্রিক প্রতিষ্ঠান লোকসভা বংশগতভাবে ক্ষমতায় আসেন এবং রাজা বা রানী বংশগতভাবে করেন। এই যে অগণতান্ত্রিক প্রতিষ্ঠান, এর বিরুদ্ধে মিল কিন্তু কোনো কিছু সাহসের সঙ্গে বলেননি, কিছুই বলেননি। তাহলে মার্ক্সবাদের প্রেক্ষাপটে স্বাধীনতা, অধিকার, এগুলো মূলত আর্থিক দিক থেকে ভাবতে হবে। প্রত্যেকটা মানুষ যদি অর্থনৈতিক সুযোগ সুবিধা না পায়, ভোটের অধিকার থাকলেই বা কি, না থাকলেই বা, তবে কি একটু ভালো, নাই মামা থেকে কানা মামা ভালো। যেটা আগে একদিন ছিল না, ভোটের অধিকার মানুষকে লড়াই করে নিতে হয়েছে। সেই অধিকারটাকে আরো ডেভেলপ করবার জন্য মিলের বক্তব্য সেদিক দিকে তাৎপর্যপূর্ণ। কিন্তু ভোটের অধিকার মিসইউজ হয়, অজ্ঞতা, অশিক্ষা এবং শাসক শ্রেণীর প্ররোচনা, অর্থলোভ, বাহুবল খাটিয়ে ভোটকে, ভোটারদের প্রভাবিত করা, দিস ইজ নট ডেমোক্রেসি, কোনো কিছুই না এটা। তো আমরা পুঁজিবাদী দেশগুলোতে এরকম এখন একটা দেখছি। তাই পুঁজিবাদী দেশগুলো যতই গণতান্ত্রিক কাঠামোকে উন্নত করবার চেষ্টা করুক, পুঁজিবাদ কিন্তু একটা সংকটের মুখে পড়বেই। তার কারণ পুঁজিবাদী সমাজ ব্যবস্থাতে ব্যক্তিগত স্বাধীনতা ফলপ্রসূ হয় না। ফলপ্রসূ হয় সম্পদশালীদের ব্যক্তিগত স্বাধীনতা, ফলপ্রসূ হয় যারা 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 ক্যাপিটালিস্ট তাদের, ফলপ্রসূ হয় যারা রাজনৈতিক প্রতিনিধিত্ব করেন, যাদের পলিটিক্যাল পাওয়ার থাকে তাদের। তো যাই হোক, আজকের ভিডিও ভালো করে দেখবে, বড় হয়ে গেল। সামগ্রিক একটা চিত্র জন স্টুয়ার্ট মিলের তুলে ধরবার চেষ্টা করেছি। ভিডিওটা ভালো করে দেখলে তোমার গণতন্ত্রের বিকাশে জন স্টুয়ার্ট মিলের অবদান অবশ্যই তোমরা খুঁজে বের করতে পারবে। আমি সমালোচনামূলক আলোচনা করেছি। একটা কথা, যারা রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট, মার্ক্সবাদ ভালো করে জানতে হবে। আমি মানি বা না মানি সেটা অন্য ব্যাপার, কিন্তু মার্ক্সবাদী দৃষ্টিকোণটা একটা এমন একটা দৃষ্টিকোণ, তুমি দেখো পলিটিক্যাল সায়েন্সের প্রত্যেকটা জায়গাতে কাজে লাগে। প্রত্যেকটা সাবজেক্ট ম্যাটার তুমি যখন বিশ্লেষণ করবে, সেখানেই দেখবে যে মার্ক্সিয়ান ভিউ দিয়ে বিশ্লেষণ করতে হবে। তাই মার্ক্সবাদের উপর আমার বহু ভিডিও আছে। মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদের ভিডিও আছে, ছোট ভিডিও দেখে নেবে। ঐতিহাসিক বস্তুবাদের ভিডিও আছে, দেখে নেবে। উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব আলাদা ভিডিও আছে, ছোট ভিডিও আছে 10-15-20 মিনিটের। শ্রেণী ও শ্রেণী সংগ্রামের তত্ত্ব, রাষ্ট্রতত্ত্ব, বিপ্লবের তত্ত্ব, এসব আলাদা আলাদা ভিডিও আছে। ওগুলো আগে দেওয়া আছে আমার চ্যানেলে, তোমরা খুঁজে বের করে এগুলো দেখতে থাকো। আর কোনো প্রবলেম হলে কমেন্টে জানাবে। এটা কমেন্টের দাবি ছিল যে জন স্টুয়ার্ট মিল, আমি পরে টকভিলের একটা আলোচনা করতে বলা হয়েছে। হ্যাঁ, গণতন্ত্র সম্পর্কে টকভিলের ফরাসি দার্শনিক উনি, ওনার সম্পর্কেও ব্যাপকভাবে আমি আলোচনা করে দেবো। এই বলে আজকের আলোচনা শেষ করলাম।